আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের প্রথম সেশন। আজকের সেশনে আমরা গবেষণার একেবারে বেসিকেরও বেসিক কিছু জিনিস কভার করব, অর্থাৎ রিসার্চের কাজ করতে গেলেই কিছু জিনিস আমাদের লাগে। তার মধ্যে একটা বিষয় হলো আর্টিকেল সার্চ করবেন কিভাবে এবং সেখান থেকে ভালো আর্টিকেল কিভাবে চিনবেন। এটা খুব বেসিক, কিন্তু বেসিক হলেও আমরা রিসার্চের কাজ যখন করব, বিশেষ করে লেকচার নাম্বার 6 থেকে যখন আমরা অ্যাডভান্স ক্লাস করব, তখন এই ক্লাসগুলো আমাদেরকে হেল্প করবে। যে ক্লাস নিচ্ছি আমি মোর্শেদ আলম, রিসার্চ হেল্প বাংলাদেশের ফাউন্ডার। তো অলরেডি আমি লেকচার শিটটা আপনাদেরকে দিয়ে দিছি। তো আমরা শিখবো যে আর্টিকেল কিভাবে সার্চ করব। প্রথমেই আমরা শিখবো আর্টিকেল কোথায় সার্চ করব, অর্থাৎ প্রথমত হলো কেন দরকার সার্চ করা। আমরা যে কোনো বিষয়ে রিসার্চ করতে গেলে প্রাসঙ্গিক অনেক আর্টিকেল আমাদের প্রয়োজন হয়। তো সেই প্রাসঙ্গিক আর্টিকেল গুলা কোথায় খুঁজবো? উত্তর হচ্ছে নর্মালি আমরা কোথায় খুঁজি, আমরা গুগলে খুঁজি। এই যে আমি এখানে কিছু নমুনা শিরোনাম এনে রাখছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, সোশ্যাল, বিজনেস, এগ্রিকালচার, হেলথ, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, আর্টস, লাইফ লাইফ সায়েন্স। তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কিছু নমুনা আর্টিকেল নিয়ে রাখছি বোঝানোর স্বার্থে। যেমন আমি কাজ করব, ধরেন অ্যাডভান্সমেন্ট ইন 3D প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। 3D প্রিন্টিং টেকনোলজি এর অ্যাপ্লিকেশন নিয়ে আমি কাজ করব ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। ওকে, ধরেন এটা এটা হচ্ছে আমাদের একটা টাইটেল। আমি যদি এই বিষয়ে গবেষণা করতে চাই, আমি কোথায় আর্টিকেল খুঁজবো? গুগলে? দেখুন, গুগলে তো সবকিছু পাওয়া যায়। মানে গুগলে এমন জায়গা যেখানে সব পাওয়া যায়। আপনি হয়তো কাজ করবেন রোল অফ টেলিমেডিসিন নিয়ে। এখন গুগলে যদি রোল অফ টেলিমেডিসিন লিখে সার্চ করেন, গুগল এই টেলিমেডিসিন রিলেটেড মুভি দেখাবে, পত্রপত্রিকার নিউজ দেখাবে, আর্টিকেল দেখাবে, সব দেখাবে। এই জন্য আমাদের কাজ হলো এমন জায়গায় খোঁজা যেখানে শুধু রিসার্চ আর্টিকেল আর রিসার্চের বুকস পাওয়া যায়। তো এমনই একটা জায়গার নাম হচ্ছে গুগল স্কলার। গুগলের বিভিন্ন প্রোডাক্ট আছে, যেমন আমরা গুগল ডকে লিখি, গুগল ফটোতে আমাদের ছবি রাখি। ঠিক তেমনি গুগল স্কলার হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব রিসার্চের ডকুমেন্ট গুলা পাওয়া যায়, সব রিসার্চের ডকুমেন্ট গুলা পাওয়া যায়। তো কেমনে পাবো? একদম সোজা, আমরা শুরু থেকে দেখাই। আপনি গুগল স্কলার লিখে সার্চ করবেন। গুগল স্কলার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে প্রথম পাতাতে দেখবেন গুগল স্কলার পাবেন। একটু অপেক্ষা করি। এই যে, এই হচ্ছে গুগল স্কলারের ইন্টারফেস। এখানে গিয়ে আপনি দুনিয়ার যে কোনো টপিক, এই যে দ্য ইকোনমিক্স অফ অর্গানিক ফার্মিং, ধরেন আমি এটা লিখে সার্চ করলাম। দুনিয়ার যে কোনো টপিকে আপনি গুগল স্কলারে গিয়ে যখন সার্চ করবেন, সে আপনাকে হাজার হাজার না বরং লাখ লাখ আর্টিকেল দেখাবে, আর্টিকেল বা সোর্স দেখাবে, এবং সবগুলা সোর্স হচ্ছে রিসার্চ রিলেটেড সোর্স। তার মানে কি, যে গুগলে আমাদেরকে অনেক কিছু দেয়। তো গুগলের চাইতে আমাদের এইটা হচ্ছে ভালো। ঠিক আছে, গুগলের চাইতে আমাদের গুগল স্কলার ভালো, কারণ এখানে রিসার্চের সোর্স গুলা দেখায়। তাহলে আমরা একটা ওয়েবসাইটের নাম জানলাম, সেটার নাম হচ্ছে গুগল স্কলার, যেখানে দুনিয়ার যে কোনো বিষয়ে আমরা গবেষণা করতে চাই, এটা আমরা এখানে সার্চ দেবো। সার্চ দিলে রিলেভেন্ট আর্টিকেল গুলা বা রিলেভেন্ট বুকস গুলা আমরা এখানে পাবো। এই যে আমি রোল অফ টেলিমেডিসিন ইন ইমপ্রুভিং হেলথ কেয়ার লিখে সার্চ করলাম, এখানে কিন্তু চলে এসেছে। যে কোনো, মানে দুনিয়ার সব সাবজেক্টের জন্য এটা হচ্ছে কমন ওয়েবসাইট, নাম হচ্ছে গুগল স্কলার। এটা বিশ্বের সবচেয়ে বড় সংগ্রহশালা বলতে পারেন। তো গুগল স্কলারেরই মতো আরেকটা ওয়েবসাইট আছে, নাম হলো সাইলিট। মানে সাইন্টিফিক লিটারেচারের সংক্ষিপ্ত রূপ হলো সাইলিট। তো সাইলিট নামক একটা ওয়েবসাইট আছে, আপনারা সাইলিট লিখে সার্চ করলেই পাবেন। এই যে, সরি, এই যে আমি সাইলিট লিখে সার্চ করলাম। এইটাও একটা ডেটাবেজ। ডেটাবেজ মানে সংগ্রহশালা। আপনারা যদি সাইলিটের ভেতরে ঢুকেন, সাইলিটের ভেতরে এই যে এখানে প্রায় হচ্ছে 176 মিলিয়ন আর্টিকেল আছে। তার মানে যত সাবজেক্ট আছে, সব সাবজেক্ট মিলে এখানে কিন্তু আর্টিকেল আছে। তো এটাও গুগল স্কলারের মতো একটা বড় জায়গা, যেখানে আমরা যে কোনো বিষয় যদি আমরা সার্চ করি, তাহলে আমরা এখানে আর্টিকেল পাবো। যে কোনো বিষয় যদি আমরা এখানে সার্চ করি, তাহলে কিন্তু আর্টিকেল পাবো। যেমন আমি আরেকটা টপিকে সার্চ করি, এই যে সাস্টেনেবল ফার্মিং প্র্যাকটিস ফর ক্লাইমেট। তখন আমরা এটা লিখে সার্চ করি। দেখুন, কোন টপিকে সার্চ করতেছি মুখ্য না, কারণ এদের ডেটাবেসটা এতই বড়, আপনি যেই টপিকেই সার্চ করেন না কেন, সে আপনাকে আর্টিকেল এনে দেবেই। যেমন দেখেন, এখানে এই যে আমি সার্চ করলাম, প্রায় 5,500 আর্টিকেল এখানে আছে। এই যে, তো ওয়েবসাইটের নাম মনে রাখবেন, নাম হলো সাইলিট। তাহলে একটা গেল গুগল স্কলার, একটা হলো সাইলিট। এগুলো হচ্ছে বড় ওয়েবসাইট, বড় সংগ্রহশালা, এগুলো সব শিটে আছে। আর একটা হচ্ছে লেন্স।
ওয়েবসাইটের নাম হচ্ছে লেন্স.org। এটা একটা অর্গানাইজেশন, মানে এটা বিভিন্ন সংস্থার ডোনেশনে চলে। খুব ভালো একটা ওয়েবসাইট, বুঝছেন আপনারা, লেন্স.org। লেন্স নামে কিন্তু আরেকটা ওয়েবসাইট আছে আছে, ওটা ওটা না, এটা হচ্ছে লেন্স.org। ঠিক আছে, এই যে লেন্স নামক ওয়েবসাইট। এখানে যাওয়ার পর দেখবেন লেখা আছে স্কলারলি ওয়ার্ক। ওখানে গিয়েও আপনি দুনিয়ার যে কোনো বিষয়ে যদি আপনি সার্চ করেন, আপনাকে ওই বিষয়ক দুনিয়াতে কি থিসিস আছে, কি আর্টিকেল আছে, আর্টিকেল থিসিসের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন বিশ্ববিদ্যালয় এই বিষয় নিয়ে কাজ করতেছে, কোন ইনস্টিটিউশন কতগুলো আর্টিকেল প্রকাশ করেছে, যাবতীয় ডিটেলস আপনি পেয়ে যাবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে লেন্স.org। ঠিক আছে, তো just এই যে চলে আসবে। এই যে আমি সার্চ করলাম, আসতে একটু সময় লাগতেছে, একটু সময় সময় লাগছে। এখানে আবার ভেরিফিকেশন দেখাচ্ছে, দেখ অনেক সময় ওয়েবসাইটে দেখা যায় ওই যে আপনি হিউম্যান কিনা সেই চেক করতে পারে। দেখুন আমি একটা বিষয় নিয়ে সার্চ করলাম, এখন দেখবেন যে এই বিষয় রিলেটেড কোন ভার্সিটিতে কত কাজ হয়েছে না হয়েছে সব ডিটেলস চলে আসবে লেন্স নামক ওয়েবসাইটে। আসতে একটু লেট হচ্ছে। এই যে দেখুন আমি কারিকুলাম রিফর্ম লিখে সার্চ করেছি, আমার সাবজেক্ট এডুকেশন তাই। এখন দেখেন এই বিষয়ে এখানে বাম দিকে দেখবেন দুনিয়াতে কত আর্টিকেল আছে, কোন ইনস্টিটিউশন কতগুলা আর্টিকেল এগুলো পাবলিশ করেছে সব পাবেন এখানে। এটাও একটা বড় ওয়েবসাইট। আস্তে আস্তে এগুলো আমাদের হয়তো বিভিন্ন কাজে লাগবে আমাদের, ঠিক আছে। তো এটাও মাথায় রাখতে পারেন, এটা খুব বড় সব সাবজেক্টের জন্য আর কি, সব সাবজেক্টের জন্য এবং বড় ওয়েবসাইট। আহ, এখন এই তিনটা ওয়েবসাইটের একটা কমন সমস্যা আছে। কমন সমস্যা হলো যে এই ওয়েবসাইট গুলোতে যে আর্টিকেল গুলো আমরা পাচ্ছি, এগুলোর মধ্যে ভালো মন্দ নরমাল সব ধরনের আর্টিকেল আছে। অর্থাৎ এখানকার সবগুলা আর্টিকেল কিন্তু ভালো আর্টিকেল নয়। আমি গত ব্যাচে বলছি যে আমাদের ঢাকার গুলিস্তান নামক জায়গা আপনারা হয়তো জানেন, আপনি একটা জুতা কিনবেন, ওখানে চোরাই জুতা পাওয়া যায়। সাথে আবার অ্যাপেক্সের শোরুম আছে, বাটার শোরুম আছে, ভালো জুতাও পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় ওখানে। তো গুগল স্কলার, শাইলিট এগুলো খুবই ভালো ওয়েবসাইট, রিসার্চের জন্য খুবই দরকারি ওয়েবসাইট। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ভালো মন্দ সব ধরনের আর্টিকেল পাওয়া যায়, ভালো মন্দ সব ধরনের আর্টিকেল পাওয়া যায়। যদি সব ধরনের আর্টিকেল পাওয়া যায় তার মানে আমার অবশ্যই চিনতে হবে কোন আর্টিকেলটা ভালো কোন আর্টিকেলটা মন্দ। আমরা আজকে ক্লাসে এগুলাই কভার করব। অর্থাৎ এই ওয়েবসাইট গুলো আমরা ইউজ করব, কিন্তু এই ওয়েবসাইট থেকে যে কোনো আর্টিকেল পিক করার বেলায় আমাদেরকে অনেক জাজমেন্ট করতে হবে যে আসলে এই আর্টিকেলটা ভালো কি ভালো না। তাহলে তিনটা ওয়েবসাইটের নাম বললাম, আরো হয়তো ওয়েবসাইট থাকতে পারে, এগুলাই বেশি বিখ্যাত। এগুলা বিশাল সংগ্রহশালা সব সাবজেক্টের জন্য, তবে আর্টিকেলটা যাচাই করে নেওয়া লাগবে। সবচেয়ে বেশি কাজে লাগবে গুগল স্কলার নামক ওয়েবসাইটটা। ঠিক 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 আছে। ওকে, সাউন্ড কি ঠিক আছে? দু একজন একটু কনফার্ম করবেন। আমি তো একটু জোরে বলছি, সাউন্ড ঠিক থাকার কথা। ওকে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আপনাদের চ্যাট। তো এখন বলতে পারেন ভাই এমন কোনো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইটটা বড় কিন্তু সংগ্রহশালাটাও বিশাল? উত্তর হচ্ছে আছে। এমন ওয়েবসাইটও আছে, আমরা সেটা দিয়ে রাখছি। তো একটা ওয়েবসাইট আছে, নাম হলো সায়েন্স ডিরেক্ট। এই সায়েন্স ডিরেক্ট নামক যে ওয়েবসাইটটা, এটা বেশ বড় একটা ওয়েবসাইট এবং এখানকার আর্টিকেল গুলো সবগুলাই ভালো। আপনারা সায়েন্স ডিরেক্ট লিখে গুগলে সার্চ করবেন, সায়েন্স ডিরেক্ট লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে খেয়াল খেয়াল করুন, এই যে গুগলে সার্চ সার্চ করবেন, গুগলে সার্চ করার পরে এরপর যে কোনো বিষয় লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলেই, এই যে আমি একটা বিষয় নিয়ে এখানে সার্চ করলাম, সার্চ কিভাবে করবেন সেটাও আমরা দেখাবো। দেখেন এখানকার আর্টিকেল গুলো কিন্তু আবার যাচাই করা, মানে এখানে আবার কোনো খারাপ আর্টিকেল ঢুকার কোনো সুযোগ নাই। এটা এই ওয়েবসাইটটা আলাদা করে নোট নিতে পারেন। আমার পার্সোনালি খুব প্রিয় একটা ওয়েবসাইট হলো সায়েন্স ডিরেক্ট, এটাও সব সাবজেক্টের জন্যই খুবই ভালো একটা ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট আছে দোয়াজ, ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল। ওপেন অ্যাক্সেস জার্নাল মানে কি, এগুলো অনেক বড় আলাপ আছে, ধীরে আমরা এগুলো বলবো। তো দোয়াজ লিখে সার্চ করলে, আমি আবারও দিচ্ছি, দোয়াজ দোয়াজ, এই যে দোয়াজ লিখে গুগলে সার্চ করবেন, হ্যাঁ। দোয়াজ, দোয়াজের পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল। মানে সোজা কথায় বললে দুনিয়াতে যেসব আর্টিকেল আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি এগুলারে বলে ওপেন অ্যাক্সেস আর্টিকেল। তো দুনিয়ার যত ভালো ফ্রি আর্টিকেল আছে সব আর্টিকেল এখানে পাবেন। দুনিয়ার যত ভালো ফ্রি আর্টিকেল আছে সব আর্টিকেল এখানে পাবেন। নাম হলো দোয়াজ। এই দোয়াজ ওয়েবসাইটে গিয়ে আর্টিকেল সেকশনে গিয়ে যে আমি ধরেন সার্চ করলাম যে আহ ধরেন আইডেন্টিটি ক্রাইসিস অফ ইমিগ্রেন্ট, কথা কথা আমি এই বিষয় নিয়ে কাজ করবো, আমি সার্চ করলাম। এখন দেখবেন সে আমাকে আর্টিকেল দেখাচ্ছে, কিন্তু সে আমাকে 53টা আর্টিকেল দেখাচ্ছে। ঠিক আছে, 53টা আর্টিকেল আমাকে দেখাচ্ছে।
দোয়াজের মধ্যে, তো দোয়াজের মধ্যে আর্টিকেল গুলাও কিন্তু ট্রাস্টেড, মানে এটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। এটাও একটা বড় ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে হচ্ছে আমাদের অনেক বেশি আর্টিকেল আছে এবং আর্টিকেল গুলা ট্রাস্টেড। আরো কিছু ওয়েবসাইট আছে কিন্তু এতগুলো ওয়েবসাইটের নাম মনে রাখা আপনার জন্য কষ্ট করে, এগুলো আমাদের শিটে আছে, আর কাজ কাজ করতে করতে এগুলো এমনি পারবেন। আমি জাস্ট মানে ভালোগুলোর নাম বলছি, যেগুলো খুবই ভালো সেগুলোর নাম বলছি, ঠিক আছে? নাম হলো দোয়া, যেগুলো শিটেও আছে, ভিডিও তো টেনে দেখলেও পাবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এইবার আমরা হচ্ছে যে আরো কিছু ওয়েবসাইট আস্তে আস্তে বলি। তাহলে আমরা দোয়াজে গেলাম এবং সায়েন্স ডিরেক্টে গেলাম। আরেকটা ওয়েবসাইট নাম হচ্ছে কোর। এটা হচ্ছে ইউকে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, এখানেও বিশাল সংখ্যাশালা বই এবং আর্টিকেলের জন্য কোর ইউকে। কোর ইউকে লিখে সার্চ সার্চ করবেন, কোর ইউকে। এই কোর ইউকে লিখে সার্চ করলে দেখবেন core.ac.uk। এটাও বিশাল সংগ্রহশালা। এটার মধ্যে নর্মাল আর্টিকেল খুবই কম, তবু একটু চেক করে নিন, আমি পুরোপুরি শিওর দিই না। তো এই কোর ইউকে তে ঢুকলেও সব ব্যাকগ্রাউন্ড আর্টিকেল এবং বুকস পাবেন, এবং এটাও বেশ ভালো। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ওয়েবসাইটের নাম বললাম, নামগুলা শিটেও আছে। আর আরেকটা নাম শিটে নাই, কিন্তু এটা খুব দরকারি। ওয়েবসাইটের নাম হলো সাই স্পেস। একটু বুঝেন ভালো করে, ওয়েবসাইটের নাম হলো সাই স্পেস। এই যে সাই স্পেস লিখে সার্চ করলে পাবেন। এটার আগের নাম ছিল টাইপসেট, এখনকার নাম হলো সাই স্পেস। তো এই সাই স্পেস নামক ওয়েবসাইটটা রিসার্চের ওয়ান অফ দা বেস্ট একটা ওয়েবসাইট, এবং এটার নানান কাজ আছে, এই কাজগুলো আমি আস্তে আস্তে শেখাবো। আপাতত শুধু আজকে আমরা আর্টিকেল সার্চিংটা দেখি। সাই স্পেস ওয়েবসাইটে গিয়েও আমি সার্চ করলাম যে হাউ ডাজ ক্লাইমেট চেঞ্জ ডাইভার্সিটির উপর কিভাবে প্রভাব ফেলে, আমি যদি এটা লিখে সার্চ করলাম, এখন ধরে সে আমাকে রিলেভেন্ট আর্টিকেল গুলো থেকে তথ্য এনে দেখাবে এবং রিলেভেন্ট আর্টিকেল গুলো দেখাবে। তো টাইপ সেটে কোনো একটা বিষয় লিখে সার্চ করলে রিলেভেন্ট আর্টিকেল গুলো আমাদেরকে তালিকা নিয়ে আসে। এটা এই ওয়েবসাইটের নানাবিধ কাজ আছে, এটা আমরা পরে দেখাবো, শুধু সার্চিং এটা আজকে দেখাই। তো এই ওয়েবসাইটের মধ্যে ভালো মন্দ আর্টিকেল মিক্স, কিন্তু এটা আবার মিক্স বলে, ভালো মন্দ আর্টিকেল চুজ করে নেওয়া লাগবে, কিন্তু এটা একটা খুবই ভালো ওয়েবসাইট। আমি নামটা বলে রাখলাম, সাইস্পেস.com। শুধু সাইস্পেস লিখে সার্চ করলে পাবেন। এর পূর্বের নাম ছিল টাইপসেট, এখনকার নাম হলো সাইস্পেস। তাহলে আমরা দেখালাম কতগুলো বড় ওয়েবসাইট দেখালাম, এর মধ্যে কিছু আছে পুরো ট্রাস্টেড, কিছু আছে বড় সংগ্রহশালা কিন্তু পুরো ট্রাস্টেড না, বাছাই করে নেওয়া লাগবে। আচ্ছা, এখন এবার আমরা আরেকটু আলাপে আসি। আপনারা যখন দোয়াজে যখন আপনারা ঢুকছেন, এই দোয়াজের মধ্যে আমি যখন ঢুকলাম, আপনি খেয়াল করছেন যে এখানে দুইটা জিনিস লেখা আছে, কি আপনি জার্নাল খুঁজতেছেন নাকি আর্টিকেল? এখানে দুইটা জিনিস লেখা আছে, কি আপনি জার্নাল খুঁজতেছেন নাকি আর্টিকেল। এখন প্রশ্ন হলো জার্নাল কি আর আর্টিকেল কি? আমরা অনেকে বুঝি না, বা পাবলিশার মানে কি, এগুলো কিন্তু বারবার আমাদের আসবে। আমরা একটু ঠান্ডা মাথায় ব্যাপারগুলো বুঝি। আমরা কিন্তু ক্লাসের শেষে 30 মিনিট রাখবো প্রশ্নোত্তর পর্ব, প্রশ্ন করতে পারবেন। যারা ভিডিও দেখে ক্লাস করবে তারা যেন স্মুথলি করতে পারে, যেন আমরা ক্লাসের মাঝে প্রশ্ন নেই না। তো কিন্তু আর্জেন্ট প্রশ্ন হলে চ্যাট বক্সে জানালে সেগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করব, শিট দিয়ে দেবো। আহ একজন বলছেন স্লাইডের মধ্যে লিঙ্ক দিলে ভালো হয়, স্লাইডের মধ্যে লিঙ্ক দিলে আসলে দেখতে খারাপ দেখাবে। আপনি নাম লিখে গুগলে সার্চ করলেই পাবেন, এগুলো তো বড় বড় ওয়েবসাইট, নাম লিখে সার্চ করলেই পাবেন। আচ্ছা, তো আমি যেটা বলছি দেখেন, আমরা এই যে দোয়াজে ঢুকার পর লেখা আছে কি আপনি জার্নাল খুঁজছেন নাকি আর্টিকেল। এখন প্রশ্ন হলো জার্নাল আর আর্টিকেলের মধ্যে মানে পার্থক্যটা কোথায়? জার্নাল কি আর আর্টিকেল কি? সোজা ভাষায় যদি বলি, সোজা কথা ধরেন, আর্টিকেল হচ্ছে বাচ্চা কাচ্চা, জার্নাল হচ্ছে বাবা মা, পাবলিশার হচ্ছে দাদা। মানে যেমন আমার একটা আর্টিকেল এই মাসের 29 তারিখে অ্যাকসেপ্ট হয়েছে, মানে পাবলিশ হয়েছে। তা আমার আর্টিকেলটা পাবলিশ হয়েছে এই যে হেলথ সায়েন্স রিপোর্ট নামক জার্নালে, হেলথ সায়েন্স রিপোর্ট নামক জার্নালে আর্টিকেলটা প্রকাশ হয়েছে। তার মানে জার্নালের অধীনে থাকে আর্টিকেল, আর্টিকেল প্রকাশ হয় জার্নালে। আর এই জার্নালটা হচ্ছে উইলি নামক পাবলিশারের জার্নাল। এই যে উইলি, উইলি হচ্ছে তার পাবলিশারের নাম। তার মানে পাবলিশার আছে লেয়ারের উপরে, মানে পাবলিশারের অধীনে থাকে জার্নাল, সেই জার্নালে আমরা আর্টিকেল প্রকাশ করি। বুঝতে পারছেন? তার মানে আমরা কখনো আর্টিকেল প্রকাশ করলে সেটা জার্নালে প্রকাশ করবো, মানে যে কোনো আর্টিকেল প্রকাশ হয় জার্নালে। আর জার্নাল গুলা সাধারণত পাবলিশারের অধীনস্থ থাকে। এই কথাগুলো কেন বললাম, আপনি যদি গুগলে সার্চ করেন যে বর্তমান বিশ্বের সেরা পাবলিশার কারা, বর্তমান বিশ্বের সেরা পাবলিশার কারা, কিছু বিষয় আপনাকে একটু বুঝাই বলি, একটু ঠান্ডা মাথায় দেখেন। যেমন ধরেন বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য, বড় বড় কয়েকটা কোম্পানি কিন্তু নিয়ন্ত্রণ করে, মানে ওরা বিজনেস করে। আর আরএফএল একটা বড় কোম্পানি, স্কয়ার হচ্ছে একটা বড় কোম্পানি, ইউনিলিভার হচ্ছে একটা বড় কোম্পানি, এদের অধীনস্থ সাব ব্র্যান্ড
এরপর এদের আরো প্রোডাক্ট থাকে, ঠিক তেমনি রিসার্চের ওয়ার্ল্ডে পাবলিশার গুলো হচ্ছে বড় বড় নাম। যেমন এলস বিয়ার, এটা একটা পাবলিশারের নাম। এই পাবলিশারের আন্ডারে জার্নাল আছে প্রায় 3,000। এই পাবলিশারের আন্ডারে জার্নাল আছে প্রায় 3,000। এবং শুধু 2025 সালেই এই পাবলিশার 3.5 লাখ আর্টিকেল প্রকাশ করছে। আবার বলছি, শুধু 2025 সালে এই পাবলিশার, তার অধীনস্থ জার্নাল গুলা 3.5 লাখ আর্টিকেল পাবলিশ করেছে। যেমন আমার যে 13টা আর্টিকেল, এর মধ্যে এলসবিআর এ সম্ভবত 5টা। তো এটা খুবই প্রেস্টিজিয়াস একটা পাবলিশার। এরকম ভালো পাবলিশারে আর্টিকেল প্রকাশ করতে পারলে সম্মান বেশি, মানে হায়ার স্টাডিতে হেল্প হয়। আর দ্বিতীয়তে আছে হচ্ছে স্প্রিঞ্জার। দ্বিতীয়ত স্প্রিঞ্জার নামটা তো আপনারা শুনছেন, এরাও ওয়ার্ল্ড ওয়াইড খুবই প্রেস্টিজিয়াস পাবলিশার। আমার প্রথম আর্টিকেলটা স্প্রিঞ্জারে পাবলিশ হয়েছিল। তো স্প্রিঞ্জারের অধীনেও জার্নাল আছে প্রায় 2900। মানে এরা সব সাবজেক্টের জন্য, এই এই পাবলিশার গুলো হলো সব সাবজেক্টের জন্য আর কি। এর অধীনে জার্নাল আছে 2900, এবং এরাও 2 লাখ আর্টিকেল প্রকাশ করছে 2025 সালে। এরপর আছে উইলি। এই যে আমি একটু আগে যে আর্টিকেলটা দেখাইছি, যে আমার যে আর্টিকেলটা 29শে এপ্রিল পাবলিশ হলো, সেটা উইলির জার্নাল। তো উইলি পাবলিশারের অধীনে জার্নাল আছে 1800। প্রায় 1 লাখ আর্টিকেল ওরা পাবলিশ করছে 2025 সালে। তার মানে কি, এই দেখে এখানে অনেকগুলা নাম নাম আছে, আপনারা দেখে নিন নামগুলা। আমি শিটে কিন্তু দিয়ে দিছি যে কোন ডিসিপ্লিনের জন্য, মানে কোন ফিল্ডের জন্য। যেমন স্টেমে যারা আছেন, মানে ইঞ্জিনিয়ারিং এ, সায়েন্সে, আপনাদের জন্য বেস্ট পাবলিশার কারা, অন্য সাবজেক্টের যে কারা, আমি এখানে একটা মোটা দাগে লিখে দিছি, এগুলো গোল করলে পাবেন। তা আমি যেটা বলছিলাম, দেখেন পাবলিশার গুলার অধীনে কিন্তু জার্নাল থাকে, জার্নালের অধীনে লাখ লাখ পেপার পাবলিশ হয়। তা আপনারা যখনই আর্টিকেল পাবলিশ করবেন, সবসময় চেষ্টা করবেন এরকম এই ভালো পাবলিশার গুলার আন্ডারে প্রকাশ করার জন্য। সবসময় ভালো পাবলিশার গুলার আন্ডারে প্রকাশ করার জন্য। তো পাবলিশারের আলাপে আর কি এই জন্যই গেলাম। দেখুন, আমরা এই যে গুগল স্কলার এরকম বড় বড় ওয়েবসাইট গুলোতে আর্টিকেল না খুঁজে, আমরা চাইলে শুধু পাবলিশারের ওয়েবসাইটে আর্টিকেল খুঁজতে পারি, শুধু পাবলিশারের ওয়েবসাইটে। যেমন ধরুন, গুগল স্কলার হলো দারাজের মতো। দারাজে আপনি একটা জুতা কিনবেন, দারাজে যখন সার্চ করবেন, সে আপনাকে ভালো কোম্পানির জুতা, খারাপ কোম্পানির জুতা, সব ধরনের জুতা আপনাকে দেখাবে। কিন্তু আপনি যদি দারাজের ওয়েবসাইটে না গিয়ে বাটার ওয়েবসাইটে যান, তাহলে বাটা শুধু বাটা জুতো দেখাবে, অ্যাপেক্স শুধু অ্যাপেক্সের জুতো দেখাবে। ঠিক তেমনি আমরা অনেকে যেটা করি, এই গুগল স্কলারে না খুঁজে আমরা ভালো ভালো পাবলিশারের ওয়েবসাইটে গিয়ে আর্টিকেল খুঁজি। যেমন ধরেন আমি, এই যে আমাদের রিসেন্টলি একটা পেপার আমরা ফ্রন্টায়ারে সাবমিট করেছি, ফ্রন্টায়ার অফ এডুকেশন মেবি জার্নালটার নাম। আচ্ছা, ধরেন এই যে ফ্রন্টায়ার, এটা হচ্ছে একটা পাবলিশারের নাম, পাবলিশার। এই পাবলিশারের আমি নাম লিখে গুগলে সার্চ করলাম। নাম লিখে গুগলে সার্চ করার পরে যে আমি এই পাবলিশারের ওয়েবসাইটে আমি, আচ্ছা নেট কানেকশন কি স্লো দেখাচ্ছে? আমার এখানে একটু স্লো দেখাচ্ছে, একটু চ্যাট বক্সে জানাবেন যে আপনারা ক্লিয়ার বুঝতেছেন কিনা। এখন আবার ঠিক দেখাচ্ছে। আপনারা কি ফ্রন্টায়ারের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? একজন প্রশ্ন করছেন, পাবলিশ করতে কত টাকা লাগে? পাবলিশ করতে টাকা লাগবে না, মোটা দাগে যদি বলি। ওকে, দেখেন এই যে ফ্রন্টায়ারের যে ওয়েবসাইট, ফ্রন্টায়ার হচ্ছে একটা পাবলিশার। এর অধীনে জার্নাল আছে, জার্নাল গুলো আর্টিকেল প্রকাশ করে। এখন আমি যদি ফ্রন্টায়ার ওয়েবসাইটে গিয়ে অল আর্টিকেল সেকশনে যাই, এই যে ফ্রন্টায়ারে গিয়ে অল আর্টিকেল সেকশনে যাই, এবার আমি যে কোনো বিষয় লিখে আমি চাইলে এখানে সার্চ করতে পারবো। মানে আমি বলছি আমরা চাইলে পাবলিশার গুলোর ওয়েবসাইটে গিয়েও সার্চ করতে পারি। ফ্রন্টায়ার ওয়েবসাইট আছে আলাদা, টেইলর ফ্রান্সিস একটা পাবলিশার, তাদের ওয়েবসাইট আছে আলাদা। তো এদের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে সুবিধা হলো কি, আর্টিকেল গুলো তো সব ভালো, এরা তো নর্মাল আর্টিকেল রাখে না, ভালো পাবলিশার গুলা। অসুবিধা হলো ওই যে বাটার ওয়েবসাইটে তার আপনি অ্যাপেক্সের জুতা পাবেন না, বা বেয়ের জুতা পাবেন না। মানে যার যার পাবলিশারের ওয়েবসাইটে তার তার আর্টিকেল পাওয়া যায়। তো এই হলো আর কি, মানে ওয়েবসাইট গুলোর নাম লিখে গুগলে সার্চ করলে সেগুলোর ওয়েবসাইট পাবেন, তাহলে সেখানে গিয়েও আপনার আর্টিকেল সার্চ করতে পারবেন। ঠিক আছে, আমি একটা দেখালাম। বাকি নামগুলা এখানে এই যে শিটে আছে, গুগলে করলেও পাবেন। আপনার নিজ উদ্যোগে এইগুলার ওয়েবসাইট গুলোতে গিয়ে আর্টিকেল চাইলে সার্চ করতে পারবেন। আর এর বাইরে দুটো ব্যাকগ্রাউন্ড একটু স্পেসিফিক বলবো, মানে অন্যটা আবার মন খারাপ না করি। ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি রিসার্চ হয় ইঞ্জিনিয়ারিং এবং হেলথ সেক্টর। ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং হেলথ সেক্টরে সবচেয়ে বেশি গবেষণা হয়। তো এই জন্য এই দুই ব্যাকগ্রাউন্ডের জন্য আবার দুটো বিখ্যাত ওয়েবসাইট আছে। যেমন হেলথের জন্য একটা বিখ্যাত ওয়েবসাইট আছে, নাম হলো পাবমেড। হেলথের জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা বিখ্যাত ওয়েবসাইট আছে, সেই বিখ্যাত ওয়েবসাইটের নাম হলো পাবমেড। এই পাবমেডে মেবি 38 মিলিয়ন আর্টিকেল মেবি আছে। আমি পাবমেড লিখে সার্চ করি, পাবমেড মানে মেডিকেল পাবলিকেশনের সংক্ষিপ্ত রূপ হয়তো পাবমেড। এই যে পাবমেডের নাম লিখে গুগলে সার্চ করলাম, এটা হচ্ছে যারা হেলথ এবং হেলথ রিলেটেড, হেলথ সাইকোলজি, মেডিসিন, লাইফ লাইফ সায়েন্স,
মানে হেলথ রিলেটেড যে কোনো আর্টিকেলের জন্য বেস্ট ওয়েবসাইট হলো পাবমেড। পাবমেডে যাবেন, গিয়ে অ্যাডভান্স নামে একটা জায়গা আছে, অ্যাডভান্স, সেই অ্যাডভান্সে ক্লিক করবেন। পাবমেডে গিয়ে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করলে আপনাকে হচ্ছে যে পাবমেডের ইন্টারফেসে নিয়ে যাবে সার্চ করার। এটা হচ্ছে যে হেলথ স্পেসিফিক, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে IEEE এক্সপ্লোর। IEEE এক্সপ্লোর, এটা আবার ট্রিপলির ওয়েবসাইট না, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সব সাবজেক্টের জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে এইটা। আপনারা অবশ্যই গুগল স্কলারে খুঁজবেন, সায়েন্স ডিরেক্টে খুঁজবেন, পাশাপাশি আর কি এগুলো বলছি। তো ইঞ্জিনিয়ারিং বা রিলেটেড যে কোনো টপিকের জন্য এটা হচ্ছে বেস্ট ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন। যেমন আমি ইঞ্জিনিয়ারিং যদি একটা টপিক আমি এখানে দেই, আমি আবারও বলছি, আমি উদাহরণ দেওয়ার বেলা র্যান্ডমলি দিচ্ছি, কেউ এটা মনে না করি যে ভাই আপনি আমাদের ব্যাকগ্রাউন্ড তো বলতেছেন না। এরকম কিছু নয় আসলে, ঠিক আছে। এই যে আমি সার্চ করলাম, এই যেখানে সার্চ করছি, এখন সে আমাকে এই রিলেটেড আর্টিকেল দেখাবে। তার মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য ডেডিকেটেড ভালো ওয়েবসাইট হচ্ছে এইটা। এই যে এটা, এখানে আর্টিকেল গুলো আছে, এখান থেকে আপনি আর্টিকেল গুলা নিতে পারবেন। এর বাইরে অন্য ব্যাকগ্রাউন্ডের জন্য তো হয়তো আছে, এগ্রিকালচারের জন্য আছে এগ্রিকোলা, আর আরো সার্চ করলে পাবেন। কিন্তু আমি বলছি অন্য ব্যাকগ্রাউন্ডে যারা, আপনারা এত আর্টিকেল আলাদা ডেটাবেস খোঁজার দরকার নাই। ক্লাস এই বেশি না, 5-6টা ক্লাস করলে বুঝবেন কিভাবে আর্টিকেল সার্চ করতে হয়। এটা খুব ইজি জিনিস, প্রথম দিকে একটু ট্রাভেল হবে, কিন্তু আস্তে আস্তে বিষয়টা পারবেন। ওকে, তাহলে এই হলো আমরা আর্টিকেল কোথায় খুঁজবো, এটা একটা প্রাথমিক আলাপ। এখন অনেকে হয়তো বলতে পারেন, কেন ভাই অমুক নামে যে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, থাকতে পারে। আমরা ক্লাস তো আমরা চাইলে এরকম 100 ওয়েবসাইট নিয়ে কথা বলা যায়, কিন্তু আসলে এভাবে সারাদিন বললেও শেষ হবে না। আমি জাস্ট পন্থাটা দেখাই দিলাম। যেমন এখানে আমাদের শিটে আছে ইরিক। যেমন আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, আমার সাবজেক্ট হলো এডুকেশন রিসার্চ। এডুকেশন রিসার্চের জন্য ইরিক হলো ডেডিকেটেড ওয়েবসাইট। তারপর যে স্টোর হচ্ছে, যারা কলা অনুষদে আছেন, অনেক পুরাতন আর্টিকেল দরকার, যে স্টোরে পাবেন। বা সেইজ আছে একটা ওয়েবসাইট। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আপনাদের জন্য ইমিরাল্ড নামক একটা ওয়েবসাইট আছে, ইমিরাল্ড খুবই ভালো ওয়েবসাইট, ঠিক আছে। তো এরকম মানে অভাব নাই, আমরা ক্লাস করতে করতে এগুলা এমনিই পারবেন, আমরা সেগুলাতে না যাই। আহ তো যেটা বললাম যে এরকম সাবজেক্ট স্পেসিফিক কিছু পাবলিশার আছে, এগুলো আমরা ক্লাস করতে করতে বুঝবো। আপাতত আমরা কোথায় কোথায় আর্টিকেল পাবো সেটার একটা ইন জেনারেল আলোচনা দিয়েছি। যেমন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কিভাবে সার্চ করেন। আমি এক এক সময় এক এক ভাবে সার্চ করি। কখনো পাবলিশারের ওয়েবসাইটে করি, ইভেন গুগলেও সার্চ করতে পারেন। কেমনি একটু বলে দিই, গুগলে ইফেক্টিভলি কেমনে সার্চ করবেন। যেমন ধরুন আমার সাবজেক্ট হচ্ছে কালচারাল প্রিজার্ভেশন এন্ড কনভারসেশন অফ মিউজিয়াম, কথার কথা আমার টপিক টপিক হচ্ছে এইটা। অথবা আমি যে আরেকটা টপিক নিয়ে, ধরেন আমার টপিক হচ্ছে যে আহ ধরেন এই যে বায়োডাইভার্সিটি কনভারসেশন ইন ফ্রাজাইল ইকোসিস্টেম, আমার টপিক হচ্ছে এইটা। তো আরো সোজা পন্থা বলে দিই, আপনার টপিক লিখে দেখেন, আপনার টপিকটা লিখে গুগলে সার্চ করবেন, সাথে ভালো ভালো পাবলিশারের নাম জুড়ে দিবেন। যেমন আমি যখন সার্চ করি, আমার যে টপিকের সাথে স্প্রিনজার শব্দটা লিখে সার্চ করি, স্প্রিনজার, আমার টপিকের সাথে গুগলে সার্চ করলাম, জাস্ট স্প্রিনজার শব্দটা লিখে দিলাম, আপনি দেখবেন গুগল হচ্ছে স্প্রিনজার থেকে টেনে এনে এই রিলেটেড স্প্রিনজারের আর্টিকেল গুলো আপনাকে দেখাবে, এই রিলেটেড স্প্রিনজারের আর্টিকেল গুলো আপনাকে দেখাবে। তাহলে আমরা যেটা বললাম যে তাদের মধ্যে স্ট্যাটিস্টিক ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটা ভালো, ওই যে সায়েন্স ডিরেক্ট ভালো। মহিমিনুল আপনি কি প্রশ্ন করছেন আমি দেখিনি। আমি দেখতেছি চ্যাট বক্সে। পলিটিক্যাল সায়েন্সের জন্য এই যে, যেমন বড় বড় পাবলিশার গুলা, এখানে আলাদা তেমন কোনো ওয়েবসাইট নাই, বুঝতে পারছেন। যেমন সোশ্যাল সায়েন্সের সবার জন্য টেইলর ফ্রান্সিস পাবলিশারটা অনেক ভালো। সব পাবলিশার ভালো, পাবলিশার গুলা বড় বড় এরিয়া কভার করে। তো আপনারা জাস্ট হচ্ছে এখন ভাবতেছেন যে ভাই আমি তো লতে পড়ি, আমার জন্য কোনটা, কিন্তু না, আপনি বড় ওয়েবসাইট গুলাতে খুঁজবেন। বড় ওয়েবসাইট গুলাতে কাস্টমাইজ করে খোঁজা যায়। তো যেমন আপনি দোয়াজে ঢুকলেন, দোয়াজে ঢুকার পরে ওখানে ল, মানে দোয়াজে ঢুকে আপনি জাস্ট দেখবেন যে সাবজেক্ট সিলেক্ট করবেন ল, বা শাইলিটে ঢুকে আপনি এরকম সাবজেক্ট সিলেক্ট করা যায়, ঠিক আছে। এখন সবাই সবার সাবজেক্টের নাম হয়তো আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু আমি মনে করি যে এরকম আমরা সাবজেক্ট স্পেসিফিক আলাপ না করে ওভারঅল যেটা করলে ভালো হয় এটাই। জাস্ট দুটো ওয়েবসাইট অনেক বড় ছিল, তাই আমি একটু ডিটেলস বলেছি আর কি। ওকে। আহ এরপর হচ্ছে দেখি আর কোনো প্রশ্ন আসছে কি না। আহ, অনেকগুলো আর্টিকেল আগে থেকে পড়ে থাকে, ইউনিকনেস কোথায়। একদম বলছেন যে একই টপিকে যদি অনেক আর্টিকেল আগেই পাবলিশ হয়ে যায়, তাহলে ইউনিকনেস কোথায়, এটা আমাদের লেকচার নাম্বার 6 পাবেন। রিলেভেন্ট অনেক আর্টিকেলই পাবলিশ থাকে, কিন্তু আমরা টু দা পয়েন্টে একটা জায়গায় গবেষণা করি, যেটা আমরা বুঝাবো যে কোন জায়গায় আর কি আপনার, মানে আপনার ইউনিকনেস কোন জায়গায়, যেটা আমরা বলবো লেকচার নাম্বার 6। ওকে। একদম বলছেন কেমিস্ট্রির জন্য কোন পাবলিশার বলো, আলাদা সাবজেক্ট স্পেসিফিক না বলে আমি কিন্তু সব বলে দিচ্ছি। বড় বড় পাবলিশার গুলা সবার জন্য,
যে পাবলিশার গুলার লিস্ট আমরা দেখলাম, এরা সবার জন্য এদের, যেমন এলসবিআর, এর কিন্তু সব সাবজেক্টের জার্নাল জার্নাল আছে। আমরা এই যে ক্লাসের দ্বিতীয় অংশে কার সাবজেক্টের জন্য কোনটা আমরা কিন্তু এটা দেখব। ঠিক আছে, ওকে ওকে ওকে, এখন আমরা চ্যাট এই বিষয়ে চ্যাট না গুরুত্ব দিই। তো যেটা বললাম, আপনি নিজের মতো করে সার্চ করবেন, এটার কোনো আলাদা বাধা ধরা কোনো নিয়ম নাই। এই হলো সার্চ কোথায় করব, সার্চ কোথায় করব সেই সংক্রান্ত কিছু আলাপ গেল। আমি সবসময় বড় ওয়েবসাইট গুলোতে সার্চ করি, গুগল স্কলারেও করি, জাস্ট ওখান থেকে বেছে নিতে পারি আর কি, কারণ আমি জানি যে কোনটা ভালো কোনটা ভালো না। ওকে, এইবার হচ্ছে আর্টিকেল সার্চ করবো কিভাবে। দেখেন, আর্টিকেল সার্চ করবো কিভাবে এটা ক্লাসে শেখানোর বিষয় নয়, তবু আমরা বেসিক কিছু বিষয় আছে, সেই বেসিক বিষয়গুলো একটু আমরা দেখি যে আর্টিকেল আমরা সার্চ কিভাবে করব। তো আর্টিকেল সার্চ করার বেলায় প্রথম কথা হলো যে কিওয়ার্ড গুলা যেন ছোট হয়, সুন্দর হয়। মানে আমরা যে শিরোনামে কাজ করতেছি পুরো শিরোনামটা না দিয়ে দেওয়াই ভালো। যদি আমি একটা আপনাদেরকে উদাহরণ দিই, যেমন এখানে যে শিরোনামটা আমরা দেখলাম যে অ্যাডভান্সমেন্ট ইন 3D প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, তাহলে এখানে মূল কিওয়ার্ড হচ্ছে 3D প্রিন্টিং টেকনোলজি, এটা একটা মূল কিওয়ার্ড। আর একটা কিওয়ার্ড হলো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। আমরা এই দুইটা কিওয়ার্ড দিয়ে মূলত সার্চ করবো আর কি। সবসময় ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। লেখা আছে প্রিসিশন মেডিসিন অ্যান্ড জেনোমিক হেলথ কেয়ার ইথিক্যাল অ্যান্ড লিগ্যাল ইমপ্লিকেশন। এই যেখানে হচ্ছে এই যে মেডিসিন অ্যান্ড জেনোমিক হেলথ কেয়ার, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আমরা যদি অন্য অন্য টপিকেও যাই, দ্য ইন্টারসেকশন অফ টেকনোলজি অ্যান্ড আর্ট, নিউ মিডিয়া আর্ট ইনস্টলেশন অ্যান্ড ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স, তো বোঝা যায় যে এখানে টেকনোলজির সাথে আর্টের একটা সম্পর্ক নিয়ে গবেষণা। এভাবে আমরা যদি যে কোনো টপিক দিকে আমরা বুঝতে পারবো যে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করা উচিত। তো আপনাদেরকে একটা সহজ পন্থা দেখাই দেই। আমাদের এই কোর্সে এআই কিভাবে ব্যবহার করবেন আমরা আলাদা ক্লাসে শেখাবো, ধরে ধরে শেখাবো। তো অনেকে বলেন যে ভাই আমার টাইটেল এইটা, আমি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করব। যদি কোনো কারণে না, এগুলা কাজ করতে করতে এমনি বুঝবেন, তাও যদি কোনো কারণে না বুঝেন, তাহলে করবেন কি জানেন, আপনার এই টাইটেলটা কপি করবেন। টাইটেলটা কপি করে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। হেল্প নিলে কোনো সমস্যা নাই, সে আপনাকে অ্যাসিস্ট করবে। আপনি ধরেন এই যে আমি চ্যাট জিপিটি ঢুকলাম, এই যে চ্যাট জিপিটি কে বললাম যে আমার শিরোনাম এইটা, হ্যাঁ এটা আমার শিরোনাম, আমি কি চাই। চ্যাট জিপিটি কে বলবো যে এই দেখেন আমরা, আপনি যা চান সেটাই বলবেন। আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমি এই শিরোনামের প্রাসঙ্গিক আর্টিকেল খুঁজতেছি, কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করব সেটার একটা তালিকা তুমি আমাকে দাও, এবং মোট 10টি তালিকা দাও। আচ্ছা, আমি তাকে বললাম যে আমি এই টাইটেলে কাজ করতেছি, তা আমি কোন কিওয়ার্ড দিয়ে আসলে বিভিন্ন ডেটাবেজে সার্চ করব, তুমি আমাকে 10টা কিওয়ার্ড দাও তো, যে আমি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করব। এখন দেখবেন চ্যাট জিপিটি আমাকে বলবে যে আমি কি দিয়ে সার্চ করবো। এই যে আমার এখানে শিরোনামটা ছিল ই কমার্স ট্রেন্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার, এই হলো আমার শিরোনাম। চ্যাট জিপিটি তো সবার মোবাইলে আছে, ফ্রি ভার্সন দিয়ে হবে। এখন আমাকে বলতেছে, সে বলতেছে যে কি মানে কোন কোন কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করবো। এখন দেখেন, দেখছেন সে কিন্তু আমাকে কিওয়ার্ড বলে দিছে। অনলাইন শপিং বিহেভিয়ার, কনজিউমার পার্সেস বিহেভিয়ার, ডিজিটাল কনজিউমার বিহেভিয়ার। দেখছেন সে আমাকে কিন্তু বলে দিয়েছে যে তুমি এভাবে এভাবে সার্চ করতে পারো। সে যেটা বলবো এটা আপনি নিতে বাধ্য না, আপনি কিছু নলেজ হলো যে হ্যাঁ আমি এই এই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করতে পারি। চ্যাট জিপিটিও হেল্প করবে, তবে এগুলো আমরা চ্যাট জিপিটি হেল্প নিয়ে করি না, এগুলো কাজ করতে করতে এমনিই পারবেন। তাহলে আমরা যেটা বললাম যে প্রথম কাজ হলো ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করা। ওকে, 2 নাম্বারটা হলো বুলিয়ান অপারেটর ব্যবহার করা। উম বুলিয়ান অপারেটর মানে হচ্ছে, এই যে আমরা এই যারা আইসিটি তে ছিলাম আমরা পড়ছি যে লজিক গেট পড়ছিলাম, ঠিক আছে, এন্ড অর নট, এগুলো হচ্ছে লজিক গেট আমরা পড়ছিলাম ছোটবেলায়। তো আমরা যখন সার্চ করি, আমরা কোন একটা বিষয় যখন আমরা কাজ করি, যেমন ধরেন আমি গবেষণা করতেছি, আমরা নমুনা উদাহরণ থেকে দেখি, এই যে ই কমার্স ট্রেন্ডস অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার, এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ অনলাইন শপিং প্ল্যাটফর্ম। তাহলে আমাদের এখানে অনলাইন শপিং একটা কিওয়ার্ড, কনজিউমার বিহেভিয়ার একটা কিওয়ার্ড। আচ্ছা, এখন আমি কিভাবে সার্চ করবো কনজিউমার বিহেভিয়ার এন্ড অনলাইন শপিং, না অর অনলাইন শপিং, এগুলো কিভাবে করবো। এই যে আমরা এন্ড অর এগুলো লিখি, এগুলো কিন্তু আলাদা কিছু মিন করে। হ্যাঁ, ডেটাবেজে এন্ড অর এগুলো আলাদা কিছু মিন করে। যেমন খুব সোজাভাবে বুঝেন, আমি যদি সার্চিং ডেটাবেজে সার্চ করি যে আপেল এবং কমলা লিখে সার্চ করি, মনে করেন আমি সার্চিং ডেটাবেজে গিয়ে আপেল এবং কমলা লিখে সার্চ করলাম, তাহলে সার্চিং ডেটাবেজ আমাকে ওই আর্টিকেল দেখাবে যেই আর্টিকেলে আপেলের কথাও আছে কমলার কথাও আছে। আবারও বলছি, আমি সার্চিং ডেটাবেজে গিয়ে যদি আপেল এবং কমলা লিখে সার্চ করি,
সে আমাকে ওই আর্টিকেল গুলা দেখাবে যে আর্টিকেল গুলাতে একই সাথে আপেলও আছে কমলাও আছে। আর আমি যদি আপেল অর কমলা লিখে সার্চ করি, আপেল অর কমলা, তাহলে সে আমাকে যে আর্টিকেল, কোনো আর্টিকেলে আপেল থাকলেও দেখাবে, কোনো আর্টিকেলে শুধু কমলা থাকলেও দেখাবে। মানে অর দিয়ে সার্চ করলে সে যে কোনো একটা কিওয়ার্ড পাইলে আর্টিকেলটা নিয়ে আসে, আর এন্ড দিয়ে সার্চ করলে সে দেখবে যে কোন আর্টিকেলে এই দুইটা জিনিস আছে, তো ওই আর্টিকেল আপনাকে দেখাবে। আর নট মানে বাদ দেওয়া, আমি যদি সার্চ করি আপেল, আপেল নট কমলা, তাহলে আপেলের সব আর্টিকেল দেখাবে, কমলার কোনো আর্টিকেল দেখাবে না। বিষয়টা কি একটু আমরা একটু বুঝি। দেখেন, এই যে এন্ড দিয়ে করলে একটু ন্যারো হয় কিন্তু টু দা পয়েন্টে হয়, যেন আমি সবসময় বলি আপনারা এন্ড দিয়ে সার্চ করবেন, এন্ড দিয়ে করলে ন্যারো হয়, টু দা পয়েন্টে হয়। আমি যদি ক্লাইমেট এন্ড এগ্রিকালচার লিখে সার্চ করি, তাহলে সে আমাকে ওই আর্টিকেল দেখাবে যে আর্টিকেলে ক্লাইমেটের কথাও আছে, এগ্রিকালচারের কথাও আছে। আর আমি যদি ক্লাইমেট অর এগ্রিকালচার দিয়ে সার্চ করি, তাহলে সে আমাকে শুধু ক্লাইমেটের কথা পাইলো দেবে, শুধু এগ্রিকালচারের কথা পাইলো দিয়ে দেবে। যদিও সার্চিং ডেটাবেস সবসময় এরকম টু দা পয়েন্টের নিয়ম মানে না, কিন্তু এই এন্ড এবং অর এর একটা আলাদা তাৎপর্য আছে, এটাই বললাম। যেমন আগের ব্যাচে যে উদাহরণটা দিয়েছি, ধরেন পাবমেড, পাবমেড একটা ডেডিকেটেড ওয়েবসাইট। পাবমেডে আমরা ধরেন গবেষণা করতে চাই, আহ, আমরা গবেষণা করতে চাই হচ্ছে ধরুন রিপ্রোডাক্টিভ হেলথের সাথে আর্লি ম্যারেজের গবেষণা করতে চাই, আর্লি ম্যারেজ। তাহলে ধরুন আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, আমাদের একটা কিওয়ার্ড হলো রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য একটা কিওয়ার্ড। এখানে লেখা আছে অ্যাড উইথ এন্ড অর নট, দেখছেন এরা কিন্তু এগুলো সিস্টেম রাখছে। এন্ড দিয়ে অ্যাড করুন, অর দিয়ে অ্যাড করুন, নট দিয়ে অ্যাড করুন। যেমন অ্যাড লেখা আছে কি অ্যাড উইথ এন্ড, আমি এন্ড দিয়ে রিপ্রোডাক্টিভ সাথে কি আর্লি ম্যারেজ। আচ্ছা, এই যে আর্লি ম্যারেজ লিখে সার্চ করতেছি, আর্লি ম্যারেজ, এই যে রিপ্রোডাক্টিভ হেলথের সাথে আর্লি ম্যারেজ, ঠিক আছে। এবার আমি সার্চ করলাম, আপনারা দেখবেন যে সার্চিং ডেটাবেস আমাকে এমন আর্টিকেল দেখাবে যেগুলোতে রিপ্রোডাক্টিভ হেলথের কথাও আছে, আর্লি ম্যারেজের কথাও আছে, রিপ্রোডাক্টিভ হেলথের কথাও আছে, আর্লি ম্যারেজের কথাও আছে। দেখেন এই যে এখানে আর্টিকেল চলে আসলো প্রায় 700 আর্টিকেল। এই যে আর্লি ম্যারেজ, রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ, ম্যারেজ, মানে বিবাহ এবং প্রজনন স্বাস্থ্য দুইটা রিলেটেড আর্টিকেল গুলো আমাকে দেখাচ্ছে। কারণ আমি এন্ড দিয়ে সার্চ করেছি। যদি আমি এন্ড দিয়ে সার্চ না করে অর দিয়ে সার্চ করতাম, দেখেন অর, এখন দেখবেন আচ্ছা কোনো কারণে একটা সমস্যা হচ্ছে, ইউর সার্চ ওয়াজ প্রসেস, আচ্ছা ও সরি, স্পেস কম হয়েছে। ওকে, এবার আমি রিপ্রোডাক্টিভ হেলথ, আচ্ছা এন্ড অর হয়ে গেছে, হ্যাঁ সরি, আমি শুধু অর দিয়ে সার্চ সার্চ করি, দেখুন দেখেন আমি রিপ্রোডাক্টিভ হেলথ অর আর্লি ম্যারেজ লিখে সার্চ করলাম, এখনকার আর্টিকেল গুলো দেখেন, এটা রিপ্রোডাক্টিভ হেলথের আর্টিকেল, এখানে কোনো ম্যারেজের কোনো চিহ্ন নাই। এটা রিপ্রোডাক্টিভ হেলথের আর্টিকেল, এখানে বিবাহের কোনো চিহ্ন নাই। এটাও রিপ্রোডাক্টিভ হেলথের আর্টিকেল, বিবাহের চিহ্ন নেই। তার মানে কি, সে একটা কিওয়ার্ড পাইছে, একটা কিওয়ার্ডের আর্টিকেল নিয়ে নিছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এন্ড দিয়ে সার্চ করলে আর্টিকেল হয়তো কম পাবো, কিন্তু টু দা পয়েন্টে আর্টিকেল পাবো। এন্ড দিয়ে সার্চ করলে আর্টিকেল কম পাবো, টু দা পয়েন্টে আর্টিকেল পাবো, এই দুটুকু মনে রাখলে হবে। এটা সার্চ করার একটা সাধারণ একটা বৈশিষ্ট্য, অনেকেই আপনারা এগুলা জানেন। ওকে, এন্ড দিয়ে করলে কি, অর দিয়ে করলে কি, আমরা শিটে আছে। ওকে, আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য হলো যে ধরুন আপনি কোটেশন সার্চিং নামে একটা বিষয় আছে, কোটেশন দিয়ে সার্চ করা বা এক্সাক্ট ফ্রেজ সার্চিং বলে। এক্সাক্ট ফ্রেজ সার্চিং মানে এই যে আমরা আর্লি ম্যারেজ এবং রিপ্রোডাক্টিভ হেলথ থেকে সার্চ করলাম, গুগল হচ্ছে এই রিলেটেড সব আর্টিকেল আমাদেরকে দেখায়। কিন্তু যদি আমরা কোটেশন চিহ্ন দিয়ে সার্চ করতাম, মানে কিওয়ার্ডের মধ্যে যদি আমরা কোটেশন চিহ্ন দিয়ে দিতাম, দেখেন কোটেশন চিহ্ন মানে কি আমি বলছি, দেখুন এই যে আমরা গুগল স্কলারে গেলাম, গুগল স্কলারে গিয়ে ধরেন আমরা ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, সোজা একটা উদাহরণ দিই। আমার এখানে আবার এই চলে আসলো, একটু আমরা অপেক্ষা করি কেমন। আচ্ছা আমি একটু আমার ওই ক্যাপচা পূরণ করতেছি, তো আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। আমি জাস্ট ক্যাপচাটা পূরণ করছি কেমন, একটু আমরা অপেক্ষা করি।
ক্যাপচা পূরণ হয়ে গেছে। আচ্ছা, দেখুন আমরা সার্চ করলাম ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। এইটা আমরা যদি কোটেশনের মধ্যে রেখে সার্চ করি, যদি কোটেশনের মধ্যে রেখে সার্চ করি, তাহলে আমাদেরকে এমন আর্টিকেল দেখাবে যে আর্টিকেল গুলোতে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া শব্দটা একসাথে আছে। দেখেন, কোটেশনের মধ্যে দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া এই শব্দটা যে আর্টিকেলের টাইটেলে বা ভেতরে একসাথে আছে, সেই আর্টিকেলটা আপনাকে দেখাবে। এই দেখেন, সেই আর্টিকেলটা আপনাকে দেখাবে। কিন্তু আপনি যদি কোটেশনটা তুলে দিতেন, কোটেশনটা যদি আপনি তুলে দিতেন, তাহলে কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে যে কোনো আর্টিকেল একসাথে থাকুক আর না থাকুক, আপনাকে যে কোনো আর্টিকেলই তখন দেখাতো। ঠিক আছে, সেটা ইম্প্যাক্ট সোশ্যাল মিডিয়া হোক আর না হোক, যে কোনো আর্টিকেল দেখাতো। তো এই হলো আর কি তফাৎ। এটাকে বলে এক্সাক্ট ফ্রেজ সার্চিং বা কোটেশন সার্চিং। যখন আমরা একদম এই শব্দটা যে আর্টিকেল আছে বা এই ফ্রেজ যে আর্টিকেল আছে সেটা চাই, তখন আমরা এইভাবে সার্চ করি। ওকে, এখন অনেকে বলবেন ভাই, আহ যদি এমন হয়, এমন বিষয় নিয়ে গবেষণা করতেছি যে এই বিষয় নিয়ে আর্টিকেল খুঁজেই পাচ্ছি না, তাহলে আমরা কি করব? যে বিষয় নিয়ে গবেষণা করতেছি সেই বিষয় নিয়ে যদি আর্টিকেল খুঁজে না পাই, বা আর্টিকেল খুবই কম থাকে, যেমন এখানে যারা কলা অনুষদের আছেন, আর্টিকেল পাওয়া যায় না। আপনি বাংলা কোনো বিষয় নিয়ে গবেষণা করতে গেলে আর্টিকেল পাবেন না। আমাদের ব্যাচের একজন শিক্ষার্থী ডাবিতে পড়েন, উনি যে 2 মাস আগে একটা আর্টিকেল টেইলর ফ্রান্সিসে পাবলিশ করেছেন, তো ওনার ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের জীবন দর্শন নিয়ে একটা আর্টিকেল, খুব ভালো জার্নালে উনি প্রকাশ করেন, Q1 জার্নাল কিন্তু। Q1 মানে কি আমরা একটু পরে সেটাও শিখবো। তো ওনার আর্টিকেল করতে অনেক কষ্ট হয়েছে, কারণ রিলেভেন্ট গবেষণার আর্টিকেল খুব একটা ছিল না। তো যদি রিলেভেন্ট আর্টিকেল খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে কয়টা আর্টিকেল পেয়েছেন, হয়তো আপনি এই বিষয়ক 2টা বই পাইছেন বা 2টা আর্টিকেল পাইছেন, ওই 2টা বই বা আর্টিকেলের রেফারেন্স সেকশনে যাবেন। ওই 2টা বই বা আর্টিকেলের একদম নিচে গেলে দেখবেন গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি বা রেফারেন্স সেকশন আছে। সেই সেকশনে গেলে অনেকগুলা নতুন আর্টিকেলের, মানে এই রিলেভেন্ট আর্টিকেলের নাম পাবেন। অর্থাৎ একেবারেই যে বিষয়গুলো খুব আনকমন, যেমন কেউ হয়তো বাংলাদেশ ফুটবল দলের প্লেয়ারদের স্বাস্থ্যগত কোনো দিক নিয়ে গবেষণা করতে পারে বা টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস করতে পারে, এখন এই বিষয়ে তো গবেষণা কম। কম হলে যতটুকু আছে ওইগুলো, যদিও এখন অনলাইনের যুগে কম না, মানে পাওয়াই যায়, তবুও যখন কেউ একজন উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে গবেষণা করবে, স্বাভাবিক আর্টিকেল খুব কম পাবে। এক্ষেত্রে রেফারেন্স গুলা ব্যবহার, মানে যে আর্টিকেল গুলো পেয়েছেন সেগুলোর রেফারেন্স সেকশনে গেলে অনেক অনেক আর্টিকেল পাবেন। এইটা একটা টুলস আছে, টুলস এর নাম হলো লিড ম্যাপস। আর একটা টুলস আছে, নাম হলো কানেক্টেড পেপার। আর একটা টুলস আছে, নাম হলো রিসার্চ র্যাবিট। এগুলো লেকচার 10-এ দেখাবো। কোনো একটা আর্টিকেল দিলে ওই আর্টিকেল রিলেটেড সব আর্টিকেল আপনাকে হাজির করে দেবে। এই টুলস গুলো কিন্তু লেকচার 10-এ সেটা শিখবো, এখন এত অ্যাডভান্স পার্টে গেলে আগা মাথা বুঝবেন না। যেটা বললাম সোজা কথা, যে যদি আর্টিকেল কম খুঁজে পান, তাহলে যে কয়টা খুঁজে পাচ্ছেন সেগুলোর রেফারেন্স সেকশনে গেলে অনেক অনেক আর্টিকেল পাবেন। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসের অর্ধেক শেষে শেষ হলো, সেটা হলো যে আমরা আর্টিকেল কোথায় খুঁজবো সেটার একটা মোটামুটি ধারণা পেলাম। পাশাপাশি আর্টিকেল কিভাবে খুঁজবো, এগুলো সহজ জিনিস, তবু আমরা একটা ধারণা পেলাম। এখন বিষয়টা হলো যে ওকে, আর্টিকেল কোথায় খুঁজবো সেটাও জানি, কিভাবে খুঁজবো সেটাও জানি। এই যে এখন এত বেশি আর্টিকেল আসছে, তো কোন আর্টিকেলটা যাচাই, মানে আমার গবেষণার জন্য কাজে লাগবে, কোন আর্টিকেলটা কাজে লাগবে না, বা এই আর্টিকেল গুলোর মধ্যে কোনগুলা ভালো কোনগুলা ভালো না, এইটা কিভাবে বুঝবো? মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল জিনিস। এখন আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক ঠিক আছে। ওকে, অনেকেই প্রশ্ন করতেছেন কিছু বেসিক প্রশ্ন, যেমন ভিডিও পাবেন কিনা। ভিডিও পাবেন। কোর্স করলে কি কি লাভ হবে, এখন এটা মানে বলে শেষ করা যাবে না যে কি কি লাভ হবে, আপনি চিন্তা চিন্তা করুন। তারপর একজনে বলছেন যে পাবলিশ করব কিভাবে, এগুলো অনেক লম্বা আলাপ, এগুলো আস্তে আস্তে ক্লাস করতে করতে বারবার এগুলা পাবেন। একটু বলছেন। ওকে, আমি বাকি প্রশ্নগুলো আস্তে আস্তে কভার করব। মেথোডোলজি ক্লাসে আরো অনেক ডিটেলস আছে। অনেকে খুব বেসিক প্রশ্ন করতেছেন বা অন্য ক্লাসের প্রশ্ন করতেছেন। একজন একটা রেফারেন্সিং নিয়ে প্রশ্ন করছেন, তো আমাদের 3 নাম্বার ক্লাসে রেফারেন্সিং নিয়ে কথা বলবো। ওকে, আমরা সামনে আগাই। তো যেটা বললাম, যে যেই আর্টিকেল গুলো পেলাম সেগুলোর মধ্যে ভালো আর্টিকেল কিভাবে চুজ করব, বা আর্টিকেলটা চুজ করব কিভাবে। প্রথম কথা হলো, যে কোনো আর্টিকেল আপনার চুজ করতে হবে সেটা আসলে আপনার গবেষণার সাথে প্রাসঙ্গিক কিনা, সেটা আগে ডিসাইড করতে হবে যে এটা আপনার গবেষণার সাথে প্রাসঙ্গিক কিনা। তো প্রাসঙ্গিক কিনা এটা কেমনে বুঝবেন? ওই গবেষণার টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট এটা পড়বেন। টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট, দুনিয়ার যে কোনো গবেষণা, সেটা ফ্রি হোক কিংবা পেইড হোক, তার শিরোনাম এবং সারসংক্ষেপটা ফ্রি থাকে। শিরোনাম এবং সারসংক্ষেপ ফ্রি থাকে। যেমন ধরেন, আমি যদি আমার আর্টিকেলে ঢুকি, আমার আর্টিকেলে ঢুকে আমি যদি এখান থেকে একটা পেপার, ধরো এটা যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি, তো এটা আমি এই আর্টিকেলে ঢুকি। ঢুকার পরে
ধরেন এই আর্টিকেলটা ফ্রি হোক কিংবা পেইড হোক, প্রত্যেকটা আর্টিকেলের দেখবেন শুরুতেই টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট এই নামক দুইটা পার্ট থাকে, টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট। এই আর্টিকেলটা আমাদের ব্যাচের একজন শিক্ষার্থী ব্যাচের মাধ্যমেই প্রকাশ করেছেন, ব্যাচের থেকে হেল্প নিয়ে। আর্টিকেলটা আসুক তারপর বলছি। তো লেট হচ্ছে। আচ্ছা, আমরা অন্য যে কোনো একটা আর্টিকেলে ঢুকি, আর্টিকেলটা আসতে একটু ডিলে করতেছে, মানে লেট হচ্ছে। দুনিয়ার যে কোনো আর্টিকেলে আপনি ঢুকবেন, আপনার হচ্ছে শিরোনাম এবং সার সংক্ষেপ মানে অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলে, এটা ফ্রি থাকবে। তো আমরা যখন সার্চিং ডেটাবেসে সার্চ করি, সে আমাদেরকে রিলেভেন্ট আর্টিকেল গুলাই দেখায়, মানে এই ক্রাইটেরিয়াটা অটোমেটিক ফুলফিল হয়ে যায়। তবু চেক করে নেবেন যে আপনার টাইটেলের সাথে এই গবেষণাটা অ্যালাইন করে কিনা, আপনার গবেষণার সাথে এটা অ্যালাইন করে কিনা। অ্যালাইন যদি করে, এই যে এই যে শিরোনাম, এই হলো সার সংক্ষেপ, তো দেখবেন যে আপনি যে বিষয় নিয়ে গবেষণা করতেন সেটার সাথে এই আর্টিকেলটা রিলেভেন্ট কিনা। এগুলো ক্লাস করতে করতে বুঝবেন এটা হলো রিলেভেন্ট কিনা, এটা একটা চেক করবেন আর কি, টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট দেখে। 2 নম্বর হচ্ছে পাবলিকেশন ডেট, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা এই যে এতক্ষণ সার্চ করলাম, আমরা দেখলাম, তো আমাদের কিন্তু এই বিষয়ক সব আর্টিকেল দেখায়, কিন্তু একটা স্ট্যান্ডার্ড হচ্ছে গত 5-10 বছরের আর্টিকেল ব্যবহার করা। মানে আমরা যে কোনো বিষয় নিয়ে যারা গবেষণা করব, বিগত 5-10 বছর মানে যত রিসেন্ট আর্টিকেল ব্যবহার করা যায় ততই ভালো। যেমন আপনি হয়তো পুকুরে মাছ চাষের একটা নতুন পদ্ধতি আবিষ্কার করবেন, আপনি গবেষণা করতেছেন, আপনি অনেক পুরাতন রেফারেন্স না দেওয়াই ভালো, নতুন নতুন রেফারেন্স দিয়ে নতুন নতুন তথ্য দেওয়া ভালো। এখন যারা কলা অনুষদে তারা তো বলবেন, ভাই আমি তো নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নিয়ে গবেষণা করব, বা মুঘলদের কোষাগার নিয়ে গবেষণা করবো, আমিও কি নতুন রেফারেন্স দেওয়া লাগবে? তো হচ্ছে না। যারা এখানে কলা অনুষদের আছেন, সাবজেক্ট যদি পুরান রেফারেন্স ডিমান্ড করে সেটা কোনো সমস্যা নয়, কিন্তু আমি যদি ওভারঅল বলি আর কি, যে আমাদের নতুন রেফারেন্স ব্যবহার করতে পারা উচিত। তো বিগত 5 থেকে 10 বছরের আর্টিকেল ব্যবহার করা উচিত, বিশেষ করে বিগত 5 বছরে করতে পারলে খুবই ভালো। এখন আমরা তো সার্চিং ডেটাবেসে সার্চ করলে আমাদেরকে সব আর্টিকেল দেখায়, বিগত 5 বছর বা 10 বছরের আর্টিকেল বেছে নেব কিভাবে? ওকে, তো আমরা আবার গুগল স্কলারে যাই, বা যেই যে ওয়েবসাইটগুলোতে আমরা সার্চ করি সেই ওয়েবসাইটে যাই। যেমন আমরা যদি গুগল স্কলারে যদি যাই, দেখুন, এই যে আমরা একটু আগে দেখা যায় IEEE এক্সপ্লোর, এখানে গিয়েও আমরা চাইলে ইয়ার কাস্টমাইজ করতে পারবো, মানে কোন ইয়ার থেকে কোন ইয়ারের আর্টিকেল আমরা চাচ্ছি। অথবা আমরা যদি গুগল স্কলারে যাই, বারবার গুগল স্কলার দেখাচ্ছি কারণ এইটা আপনাদের লাইফে সবচেয়ে বেশি কাজে লাগবে, গুগল স্কলার। ওকে, এই যে গুগল স্কলারে গেলাম, গুগল স্কলারে গিয়ে একটা বিষয় লিখে আমরা সার্চ করি, হ্যাঁ। এই যে লেখা আছে সাস্টেনেবল ফার্মিং প্র্যাকটিস। ওকে, আমরা সাস্টেনেবল ফার্মিং প্র্যাকটিস লিখে আমি গুগল স্কলারে সার্চ করলাম। আচ্ছা, গুগল স্কলারে সার্চ করার পরে সে আমাদেরকে হচ্ছে, এই যে আপনারা এখন দেখবেন, এখন সে আমাদেরকে সব আর্টিকেল দেখা যায়, 2019 সাল, 2020, 2021, 2005 সালের আর্টিকেলও কিন্তু সে আমাদেরকে দেখাচ্ছে। এখন যদি আপনি গুগল স্কলারের এই যে এখানে দেখেন বাম দিকে যে 3 বার, এই 3 বারে যদি আপনি ক্লিক করেন, 3 বারে ক্লিক করেন, ক্লিক করে এখানে লেখা আছে অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চে যদি যান, আপনি তাকে বলে দিবেন যে তুমি আমাকে 2021 সাল থেকে 2025 সালের আর্টিকেল, এই যে 2021 থেকে 2025, আমি এটা কাস্টমাইজ করে দিলাম। কাস্টমাইজ করে এবার আমরা সার্চে ক্লিক করলাম। এখন দেখুন, সে আপনাকে যত আর্টিকেল দেখাবে সেটা কোথায়, 2021, এই বিষয়ক 2023, 2021, 2021, 2022, তার মানে গত 4 বছরের আর্টিকেল দেখাচ্ছে। তো আমরা এইভাবে ডেট কাস্টমাইজ করতে পারবো। শুধু এখানে না, দুনিয়ার যত সার্চিং ডেটাবেজ আছে সব ডেটাবেজে এভাবে ডেট কাস্টমাইজ করতে পারবেন। তো বেটার হয় নতুন ডেটা থেকে তথ্য নেওয়া। এখন হ্যাঁ, তার তার মানে তো এই না যে 15 বছর আগের একটা আর্টিকেল থেকে তথ্য নিলে আর্টিকেলটা একদম বাজে হবে, এরকম না। আপনার নতুন আর্টিকেল থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এটা আবার ম্যান্ডেটরি না। তবে হ্যাঁ, আপনাদের কিছু জিনিস বলি। আমাদের ক্লাসে আমরা আর্টিকেল সাবমিশনটা দেখাবো, লাইভ দেখাবো, ব্যাচের একদম শেষ ক্লাসের আগের ক্লাস। আর্টিকেল যখন আমরা ভালো জার্নালে সাবমিট করি, তখন ওইটা সাবমিশনের সময় আমাদের একটা রিপোর্ট দেখায়। রিপোর্টটা হলো আমার গবেষণায় যে আমি রেফারেন্স গুলা ব্যবহার করছি, মানে বিভিন্ন জনের কাছ থেকে তথ্য নিছি, সেই আর্টিকেল গুলার সালের গড়টা কত, মানে কোনটা কোন সালের আর্টিকেল, এরকম একটা অ্যানালাইসিস আমাদেরকে দিয়ে দেয়। ইভেন আপনারা পেপার পাল ফ্রি প্লাইট নামে একটা ওয়েবসাইট আছে, নাম বলে দিচ্ছি কিন্তু এটা এগুলোর কাজ আমরা সামনে তো আছে দেখাবো। এই পেপার পাল ফ্রি প্লাইট ওয়েবসাইটে কোনো একটা আর্টিকেল আপনি যদি আপলোড দেন, সে বলে দেবে, এটা রেফারেন্স অ্যানালাইসিস করবে কোনগুলা ওল্ড, কোনগুলো কোনগুলা নতুন নতুন রেফারেন্স। মানে আমি বলছি যে আপনার রেফারেন্স গুলো কি নতুন নাকি পুরাতন,
এই মেকানিজমটা জার্নালের কাছে আছে, জার্নাল এই মেকানিজমটা কিন্তু বুঝে। ওদের নতুন আর্টিকেল থেকে তথ্য নেওয়াটা ভালো, ঠিক আছে? কারণ একটা তথ্য পুরান হয়ে গেলে সেটার ক্রেডিবিলিটি অনেক সময় কমে যায়। এই জন্য আমরা সার্চিং ডেটাবেজে এরকম করে করব, ঠিক আছে? ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আপনি একটা প্রশ্ন করছেন, একটু পরে উত্তর পাবেন। একটু পরে উত্তর পাবেন। একজন বলছেন টাইটেল কিভাবে সিলেক্ট করবো, টাইটেলের ক্লাস আছে, লেকচার নাম্বার 6। ওকে, পলাশ ভাই আপনি একটু পরে প্রশ্ন করার সুযোগ পাবেন। ওকে, তারপর ঠিক আছে, আমরা প্রশ্নগুলো একটু পরে নেই। তো আমি যেটা বললাম, এভাবে ডেট কাস্টমাইজ করবেন, এটা হচ্ছে আর্টিকেল বেছে নেওয়ার একটা প্রাথমিক ধাপ। এবার আমরা আরো মজার কিছু ধাপ ধাপ আছে। সাইটেশন কাউন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাইটেশন কাউন্ট যেমন, এই যে আমাদের ব্যাচের যে ক্লাসগুলো, সেগুলো তো আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস দেবো, কিন্তু প্রথম 2টা ক্লাস আমরা সবার জন্য উন্মুক্ত করে দিই। মানে আমাদের পরবর্তী কোর্সের প্রমোশন বা ইত্যাদির জন্য প্রথম 2টা ক্লাস আমরা ইউটিউবে দিয়ে দিই, সবার জন্য উন্মুক্ত করে দিই প্রথম 2টা ক্লাস। তো দেখুন, আপনারা যখন ক্লাসটা দেখবেন তখন আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওতে একটা ভিউ আসে। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন এই ভিডিওতে একটা ভিউ আসে, 2জন দেখলে 2টা ভিউ আসবে। ঠিক তেমনি এই যে আমরা রিসার্চ আর্টিকেল লিখতে গিয়ে আরেকজনের কাছ থেকে তথ্য নিচ্ছি, যখনই আমি আরেকজনের কাছ থেকে তথ্য নিচ্ছি, আমার আর্টিকেলটা যখন পাবলিশ হয়, তখন ওই ব্যক্তি সে একটা সাইটেশন পায়, মানে তার নামের সাথে একটা সাইটেশন যুক্ত হয়। যেমন ধরুন, আমার একটা আর্টিকেলের সাইটেশন হলো ধরেন 15, তার মানে এই আর্টিকেল থেকে এই পর্যন্ত 15টা গবেষণায় তথ্য নেওয়া হয়েছে। ব্যাপারটা কি দেখুন, এই যে আমরা একটু আগে সার্চ করলাম সাস্টেনেবল ফার্মিং প্র্যাকটিস নিয়ে, লেখা আছে কি সাইটেড বাই 73, মানে 73টা আর্টিকেলে এই গবেষণা থেকে তথ্য নেওয়া হয়েছে। 73টা আর্টিকেলে এই গবেষণা থেকে তথ্য নেওয়া হয়েছে, ঠিক আছে? আমি যদি আরো আরো দেখাই, যে সাইটেড বাই 10টা গবেষণায় এই আর্টিকেল থেকে তথ্য নেওয়া হয়েছে, এইভাবে করে করে প্রত্যেকটা আর্টিকেলের নিচে দেখেন সাইটেড বাই 413, সাইটেড বাই 9, মানে এই আর্টিকেল গুলো থেকে নতুন গবেষণায় কত তথ্য নেওয়া হয়েছে সেটার একটা সংখ্যা। তো ইন জেনারেলি এটা একটা ভালো আর্টিকেলের একটা ইন্ডিকেটর ইন জেনারেলি। এখন ধরুন, বলুন তো চ্যাট চ্যাট বক্সে, যে আপনার চ্যাট করলে আমি দেখবো যে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে 2024 সালে, তার সাইটেশন হলো 50। আর একটা আর্টিকেল পাবলিশ হয়েছে 2015 সালে, তার সাইটেশন 55। অন্য সবকিছু যদি অপরিবর্তিত থাকে তাহলে কোন আর্টিকেলটা ভালো? 2015 সালে পাবলিশ হয়েছে 55টা সাইটেশন, আর 2024 সালে পাবলিশ হয়েছে সাইটেশন হলো 50টা, কোনটা ভালো? রাইট, 2024-এরটা ভালো। কেন? আমরা কমন সেন্স দিয়ে বুঝি যে খুবই অল্প সময়ে এই আর্টিকেলটা অনেক বেশি সাইটেশন পেয়েছে। ওকে, এই জন্য ভালো। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, অনেকে আমরা রিসার্চ কিছুটা বোঝার চেষ্টা করে এরপর আবার একজন আরেকজনের পিছে লাগি, বলি যে অমুকের সাইটেশন এত, তমুকের সাইটেশন এত। দেখুন, আচ্ছা, আমাদের ব্যাচে কেউ যদি উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে গবেষণা করে, সে কি খুব বেশি সাইটেশন পাবে? পাবে না। কারণ উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে তার ওয়ার্ল্ডের অন্য কেউ তেমন গবেষণা করতেছে না। আবার কেউ যদি ধরেন মানসিক অবস্থা, ডেঙ্গু নিয়ে গবেষণা করে, ডেঙ্গু নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড লাখ লাখ গবেষণা হয়, অনেক সাইটেশন পাবে। অর্থাৎ কিছু কিছু সাবজেক্টের রিসার্চার অনেক কম, ফলে ওই সাবজেক্টের মানুষের সাইটেশনও কম। কিছু কিছু সাবজেক্টের রিসার্চার অনেক বেশি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং হেলথ ব্যাকগ্রাউন্ডে রিসার্চার অনেক বেশি। এসব ব্যাকগ্রাউন্ডে যারা রিসার্চার, ওনাদের সাইটেশনটাও সাধারণত বেশি হয়। বুঝতে পারছেন? যেমন আমাদের ব্যাচের যে শিক্ষার্থী হজরত আদম আলাইহিস সালামের ফিলোসফি নিয়ে গবেষণা করেছে, সে তো বেশি সাইটেশন পাবে না। কারণ কি, হজরত আদম আলাইহিস সালাম নিয়ে তো খুব বেশি গবেষণা হবে না। অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটা ভেরি করে আর কি, ঠিক আছে? এই জন্য সাইটেশন কম দেখলেই খারাপ, বেশি দেখলে ভালো, এটা হয়তো আমরা বলতে পারবো না। এটা একটা জেনারেল ইন্ডিকেটর যে বেশি সাইটেশন মানে এই আর্টিকেলটার উপর অন্য গবেষকরা বেশি ভরসা রাখতেছে। তো সাইটেশন কিভাবে বুঝবেন? যে কোনো আর্টিকেলের টাইটেল, এই যে গুগল স্কলারে সার্চ করলে দেখবেন ওই আর্টিকেলের সাইটেশন দেখা যাবে, এই আর্টিকেলের সাইটেশন কত, নিচে লেখা থাকে সাইটেড বাই এত, সাইটেড বাই এত। ওকে, তাহলে আমরা সাইটেশন জিনিসটা আশা করি বুঝতে পারলাম। এখন আমরা আরো মজার জিনিসে যাব। মানে আমরা দেখেন একটু ডিপে চলে যাচ্ছে কিন্তু, যে বা ডেট কাস্টমাইজ করা, সাইটেশন দেখে আর্টিকেলটা চুজ করা, ইভেন আপনারা যখন আর্টিকেল পাবলিশ করবেন তখনও এরকম যা এখন আরো কিছু বিষয় আছে আমি বলছি। আচ্ছা, এবার ভালো, এতক্ষণ তো আমরা ভালো আর্টিকেলের বৈশিষ্ট্য বললাম, যে ডেট ভালো দেখবো, সাইটেশন ভালো দেখবো।
আর আর্টিকেল পাবলিশ হয় হচ্ছে জার্নালে। এখন জার্নালের মান যদি ভালো হয় তাহলে আর্টিকেলের মানও তো ভালো ভালো হবে। মনে করেন আপনারা যখন শপিং করতে যান, যখন আপনি অ্যাপেক্সের শোরুমে ঢোকেন, তখন আপনি হয়তো দাম নিয়ে চিন্তা করেন কিন্তু আপনি কোয়ালিটি নিয়ে কিন্তু চিন্তা করেন না। আপনি জানেন যে অ্যাপেক্স লোকাল জুতা বিক্রি করবে না, সে ভালো জুতা বিক্রি করবে বা বাটা ভালো জুতা বিক্রি করবে। ঠিক তেমনি ভালো জার্নালকে চেনার উপায় হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং সাইট স্কোর। ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং সাইট স্কোর নামক কনসেপ্ট দিয়ে, ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং সাইট স্কোর নামক কনসেপ্ট দিয়ে যে ভালো জার্নালকে চেনা চেনা যায়। ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সাইট স্কোর, ব্যাপারটা বুঝেন। যেমন ওয়ার্ল্ড ওয়াইড কোন ইউনিভার্সিটি গুলা ভালো, কোনটার র্যাঙ্কিং কেমন, আমরা কিভাবে বুঝি? কিউএস র্যাঙ্কিং আছে, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং আছে, এরকম কিছু র্যাঙ্কিং আছে যে র্যাঙ্কিং গুলার মাধ্যমে আমরা বুঝি যে কোন বিশ্ববিদ্যালয়ের অবস্থান কেমন বা কোনটার রেটিং কেমন। ঠিক তেমনি খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন, ওয়ার্ল্ড ওয়াইড দুইটা বড় কোম্পানি আছে। ওয়ার্ল্ড ওয়াইড দুইটা বড় কোম্পানি আছে। এই বড় কোম্পানির একটার নাম হচ্ছে স্কোপাস, এটার নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। এগুলো রিসার্চে খুব বড় বড় কোম্পানি। এরা প্রতি বছর ভালো জার্নাল গুলোর তালিকা এবং রেটিং প্রকাশ করে। ভালো জার্নাল ওয়ার্ল্ড ওয়াইড সব সাবজেক্টের ভালো জার্নাল গুলার তালিকা এবং রেটিং প্রকাশ করে। এটা কয় নাম্বারে আছে বাইতে, এই Q1 Q2 আলাপ একটু পরে আসছি। ওয়েবসাইটের নাম হচ্ছে স্কোপাস, একটা কোম্পানির স্কোপাস, একটা নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। যে কোনো একটা ফলো করলে হবে, দুইটা কাছাকাছি টাইপের ওয়েবসাইট, যেমন বাটার অ্যাপেক্স যেমন, ওয়েব অফ সায়েন্স এবং স্কোপাসও তেমন। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখেন, মানে এরা দুনিয়ার সব ভালো জার্নালের তালিকা প্রকাশ করে। তো কিভাবে দেখবেন দেখুন, স্কোপাস লিখে আমি এখন সার্চ করবো স্কোপাস। জাস্ট আমি স্কোপাস লিখে, দেখেন এই যে, জাস্ট হচ্ছে স্কোপাস লিখে আমি এখন সার্চ করলাম। সার্চ করে স্কোপাসের ওয়েবসাইটে ঢুকলাম, কোনো অ্যাকাউন্টও লাগবে না। দেখুন র্যান্ডমলি স্কোপাসের ওয়েবসাইটে ঢুকলাম। আপনারা কি স্কোপাসের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন? চ্যাট বক্সে একজন দুইজন শুধু জানান। ওকে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমি রেসপন্স পেয়েছি। এই স্কোপাসের ওয়েবসাইটে সোর্স নামক জায়গায় ঢুকবেন, সোর্স। এই সোর্স নামক জায়গায় ঢুকে মজার বিষয় দেখেন। দেখেন, স্কোপাস নামক কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড 48,000 জার্নালকে স্বীকৃতি দেয়। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড ভালো জার্নালের সংখ্যা হচ্ছে 48,000। ওয়ার্ল্ড ওয়াইড সব সাবজেক্ট মিলে ভালো জার্নালের সংখ্যা হচ্ছে 48,000। এবং এই জার্নাল গুলোর একটা রেটিং পয়েন্ট আছে, এটাকে বলে সাইট স্কোর। সাইট স্কোর কি আমি একটু পরে ব্যাখ্যাও করছি। ওকে, এইবার এখানে যারা বলতেছিলেন যে ভাই আমার সাবজেক্ট অমুক আর আমার সাবজেক্ট তমুক, আমার সাবজেক্টে কোন জার্নাল গুলো আছে, কোন জার্নাল থেকে আর্টিকেল নেব আর কোন জার্নালে আর্টিকেল পাবলিশ করব, দেখুন এই স্কোপাসের সোর্সে ঢুকার পর লেখা আছে কি সাবজেক্ট এরিয়া টাইটেল। আপনি সাবজেক্ট এরিয়া যাবেন, সাবজেক্ট এরিয়া, সাবজেক্ট এরিয়া। ওকে, এবার আপনার সাবজেক্টের নাম দেবেন। আপনি কোন সাবজেক্টের শিক্ষার্থী? মনে করুন আপনি হলেন ইকোনমিক্স এর শিক্ষার্থী, তাহলে আপনি ইকোনমিক্স ক্যাটাগরিতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই নামক শব্দে ক্লিক করবেন। সাথে সাথে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক্স রিলেটেড ভালো জার্নাল আছে, 1625টা জার্নাল আছে যেগুলোতে আপনার আর্টিকেল প্রকাশ করতে পারবেন বা তথ্য নিতে পারবেন। আচ্ছা, নতুন করে যদি আবার চান তাহলে আবার এটা কেটে দিন, মানে সবসময় রিসেট দিয়ে দিয়ে নতুন সার্চ করবেন। আর একজন বলছেন ভাই ফিলোসফি দেখান। হ্যাঁ ফিলোসফি, এই যে ফিলোসফি, এই যে ফিলোসফিতে টিক চিহ্ন দিলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম। মানে যে কোনো সাবজেক্টের নাম লিখে সার্চ করে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড ফিলোসফির জার্নাল আছে 976টা। ওকে, আমি আবারও বলছি, এখানে চাইলেও আমি সবগুলো সাবজেক্টের নাম বলতে পারবো না, কিন্তু আমি প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। ইন্টার সাবজেক্ট এরিয়া লেখা আছে। ওকে, আপনার সাবজেক্ট হয়তো হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। দেখি এই ফিল্ডে ওয়ার্ল্ড ওয়াইড ভালো জার্নাল আছে কয়টা। এই ফিল্ডে বিশ্বে ভালো জার্নাল আছে 3,354টা। 3,354টা। ওকে, সব সাবজেক্টে দেখানো যাবে ভাইয়া। যারা চ্যাট বক্সে লিখছেন যে ভাই আপনি ফাইন্যান্স দেখান, পলিটিক্যাল সায়েন্স দেখান, আমি আবারও বলছি প্রসেস শেখাটা বেশি জরুরি। আপনি প্রসেস শিখলে এখানে দেখেন এই যে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব আছে, সব সব সাবজেক্টের সব এরিয়া আছে। যে বিজনেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্যাটাগরিতে অ্যাকাউন্টিং আছে, বিজনেস আছে, মার্কেটিং আছে, সবই আছে। ঠিক ঠিক আছে, এখানে না থাকলে আর অন্য জায়গাতে আছে, সমস্যা নাই, এটা দেখতে পারবেন সব ব্যাকগ্রাউন্ড আছে। যেমন এই যে কম্পিউটার সায়েন্স, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আমার ধারণা 500-1000 জার্নাল থাকতে পারে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাটাগরিতে 506টা আছে। ওকে, আপনারা এখানে ঢুকে সাবজেক্ট এরিয়া দিয়ে সার্চ করবেন। যদি এখানে আপনার সাবজেক্ট কোনো কারণে খুঁজে না পান তাও আছে, আপনি গুগল করলে হবে যে আমার সাবজেক্ট অমুক এই রিলেটেড
টপ জার্নাল কোনগুলো, এটা নানান ভাবে পারবেন। বা ওই যে বড় বড় পাবলিশার গুলোর জার্নালের তালিকা গেলেই দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তো সব সাবজেক্টের আছে, আলাদা করে আর কারোটা এরকম বেশি হাইলাইট না করি। সাবজেক্ট এরিয়া গিয়ে দেখবেন নিজের সাবজেক্টে কেমন আছে, ঠিক আছে। এখানে যে এনার্জি ইঞ্জিনিয়ারিং, ইনভায়রনমেন্টাল সায়েন্স, ইনভায়রনমেন্টাল সায়েন্সের আন্ডারে আবার ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইনভায়রনমেন্টাল সায়েন্স, জেনারেল ইনভায়রনমেন্টাল সায়েন্স, দেখছেন আরো শাখা শাখা প্রশাখা কিন্তু আছে। জাস্ট আপনি হচ্ছে ওখানে ক্লিক করলেই কিন্তু চলে চলে আসতো। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট বেস জার্নাল গুলো আপনারা পাবেন। এখন প্রত্যেকটা জার্নালের নামের পাশে দেখবেন লেখা আছে সাইট স্কোর কত, এই জার্নালের সাইট স্কোর কত। ওয়ার্ল্ড ওয়াইড হাতে গোনা 48,000 জার্নালের মধ্যে 50-60টা জার্নালের সাইট সাইট স্কোর অনেক বেশি। নর্মালি দুনিয়ার সব ভালো জার্নালের সাইট স্কোর হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে। কোনো কোনো জার্নালে দেখবেন সাইট স্কোর 2, কোনো কোনো জার্নালের সাইট স্কোর 3, কোনো কোনো জার্নালের সাইট স্কোর, মানে সাইট স্কোর থাকা মানেই জার্নালটা ভালো। এখন সেটা 0 থেকে 1 হইতে পারে, 1-এর বেশি হইতে হইতে পারে। যাই হোক, সাইট স্কোর বিষয়টা কি একটু সেটাও বলি। সাইট স্কোর বা ইম্প্যাক্ট ফ্যাক্টর একই জিনিস। সোজা কথায় বললে, কোনো একটা জার্নালে 2 বছরে যে আর্টিকেল পাবলিশ হয়, ধরেন জার্নালের নাম হচ্ছে জার্নাল অফ ঢাকা, কথা কথা জার্নাল অফ ঢাকা। এই জার্নালে 2023 সালে আর্টিকেল পাবলিশ হয়েছে 10টা, 2024 সালে আর্টিকেল পাবলিশ হয়েছে 10টা, মানে গত 2 বছরে 20টা আর্টিকেল পাবলিশ হয়েছে। আর 2025 সালে এসে আমরা দেখলাম যে এই 20টা আর্টিকেল 40টা সাইটেশন পাইছে, এই 20টা আর্টিকেল 40টা সাইটেশন পাইছে। তাহলে বলুন তো ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, বা সাইট সাইট স্কোর কত? 2। সোজা কথা, সোজা কথা যে কোনো একটা জার্নালে প্রকাশিত হওয়া আর্টিকেল গুলো 2 বছরে গড়ে যত সাইটেশন পায়, আবারও বলছি, 2 বছরে গড়ে যত সাইটেশন পায় এটাকে বলে ইম্প্যাক্ট ফ্যাক্টর। আর 3 বছরের গড়ে যত সাইটেশন পায় এটাকে বলে সাইট স্কোর। হিসাবটা 3 বছরের হইলে এটাকে বলে সাইট সাইট স্কোর, আর 2 বছরের গড় হইলে ইম্প্যাক্ট ফ্যাক্টর। একই জিনিস যে কোনো একটা জানলে আপনার হবে, মনে রাখলে হবে। যেমন বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত পাবলিশার, মানে সবচেয়ে প্রেস্টিজিয়াস বলতে পারি নেচার, এটা হলো সবচেয়ে প্রেস্টিজিয়াস আর কি, মানে সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রেস্টিজিয়াস হচ্ছে নেচার, আবার মেডিকেল সায়েন্স হলো ল্যান্সেট। দেখবেন যে ওগুলার ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি। যেমন দেখুন, 2017 সালে নেচারের ইম্প্যাক্ট ফ্যাক্টর ছিল 41। 2017 সালে নেচারের ইম্প্যাক্ট ফ্যাক্টর কেমনে হয়েছে 41? 2015 এবং 2016-তে টোটাল যত আর্টিকেল পাবলিশ করেছে, 2017 সালে এসে দেখলো সেগুলা এতবার সাইটেশন পাইছে। তো টোটাল সাইটেশন দিয়ে 2 বছরের আর্টিকেল সংখ্যাকে ভাগ করলেই ইম্প্যাক্ট ফ্যাক্টর পাওয়া যায়। এখন এগুলো আমাদের না বুঝলেও চলবে, আমরা তার ইম্প্যাক্ট ফ্যাক্টর বের করবো না। আমাদের কাজ হলো একবার এক নজর দেখা যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, বা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে কিনা, বা সাইট স্কোর আছে কিনা, যে কোনো একটা দেখলেই আমাদের হবে, যে কোনো একটা দেখলেই হবে। ওকে, তো এখন কেমনে দেখবো? দেখেন, দেখেন একটু দেখেন, আমি দেখাচ্ছি। আচ্ছা ধরুন আমার আর্টিকেলে আমি যাই, আর্টিকেল দিয়েই দেখাই। যে কোনো জার্নালের সাইট স্কোর কত এটা আপনি কেমনে দেখবেন? ওকে, যেমন ধরুন আচ্ছা এই যে এই আর্টিকেলটা ফ্রন্টায়ার ইন পাবলিক হেলথ, জার্নালের নাম হচ্ছে ফ্রন্টায়ার ইন পাবলিক হেলথ। হ্যাঁ, দেখুন এই যে জার্নালের নাম হলো ফ্রন্টায়ার ইন পাবলিক হেলথ। এখন আমি ফ্রন্টায়ার ইন পাবলিক হেলথ, এটা কি আদৌ স্কোপাস স্বীকৃত কিনা, বা স্কোপাস স্বীকৃত হলে সেটার সাইট স্কোর কত, এটা আমি জানতে চাই। আমি এই যে স্কোপাসের ওয়েবসাইটে গেলাম, স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে সোর্স অপশনে ক্লিক করলাম। সোর্স অপশনে ক্লিক করার পর, সরি, সোর্স অপশনে ক্লিক করার পর লেখা আছে টাইটেল। এই টাইটেল মানে কিন্তু রিসার্চ আর্টিকেলের টাইটেল না, মানে জার্নাল টাইটেল। ওকে, সোর্স অপশনে ক্লিক করার পর টাইটেলে যাবেন। যাওয়ার পর এবার আমি জার্নালের নামটা লিখলাম, লিখে এবার আমি সার্চ করলাম। সার্চ করে দেখবো যে আদৌ সেই স্কোপাসের ওয়েবসাইটে আছে কিনা। না থাকলে এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত জার্নাল নয়। তো আমি এই যে দেখলাম, হ্যাঁ এটা স্কোপাসের ওয়েবসাইটে আছে, এবং এটা সাইট স্কোর হচ্ছে 4.8, খুবই ভালো। 4.8 সাইট সাইট স্কোর। এভাবে আপনারা যে কোনো আর্টিকেল আপনার গবেষণায় ব্যবহার করবেন, এগুলো আস্তে আস্তে শিখবেন। দেখে নেবেন যে ওই জার্নালে প্রকাশিত হওয়া আর্টিকেল গুলো তারা স্কোপাস ইন্ডেক্স কিনা, বা মানে স্কোপাস তালিকাভুক্ত কিনা, অথবা ওয়েব অফ সায়েন্স তালিকাভুক্ত কিনা। তো স্কোপাসটা তো আমি দেখালাম। আর ওয়েব অফ সায়েন্সটা কেমন দেখবেন? ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট, বা শুধু মাস্টার জার্নাল লিস্ট লিখে সার্চ সার্চ করবেন, মাস্টার জার্নাল লিস্ট। তো স্কোপাসটা সব সাবজেক্টের জন্য খুব প্রিয় একটা ওয়েবসাইট, এবং ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বিখ্যাত।
আর ওয়েব অফ সায়েন্সও সব সাবজেক্টের জন্য, তবুও কিছুটা সেটা কলা অনুষদ বা সোশ্যাল সায়েন্স কম কভার করবে। আচ্ছা, এই যে ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট, আমরা এই যে ওয়েব অফ সায়েন্সে ঢুকলাম, মাস্টার জার্নাল লিস্ট মানে এখানে জার্নালের তারিখ এগুলো পাওয়া যাবে, সার্চ জার্নাল। এবার আমি যদি কোন একটা জার্নালের নাম লিখি, লিখে এবার সার্চ করে দেখি সে আদৌ কি এদের তালিকায় আছে, এই যে হ্যাঁ, সে এদের তালিকায় আছে। এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত? এখানে এই যে ঢুকলে ভিউ প্রোফাইল পেজে ঢুকলে ইম্প্যাক্ট ফ্যাক্টর আমরা দেখতে পাবো। তবে এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট খোলা লাগবে আপনার। তো যে কোনো জার্নাল, সেটা কি স্কোপাস বা ওয়েব সায়েন্স তালিকা আছে কিনা, এটা সার্চ করে বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো সময়ের সাথে সাথে আপনারা হয়তো বিষয়গুলো আরো ভালো করে বুঝবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস, অনেকেই বলেন ভাই Q1 Q2 কি? হ্যাঁ, অথবা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এই যে আপনার যে আর্টিকেল প্রোফাইল, সেখানে ঢুকার পরেই এই যে দেখলাম যে আপনার সব আর্টিকেল গুলার মধ্যে 61% হচ্ছে Q1 এ, আর 40% Q2 তে। Q1 Q2 এগুলো মানে আসলে কি? ব্যাপারটা কিন্তু বুঝেন, Q1 Q2 মানে কি? সোজা কথা হলো, সোজা কথা হলো স্কোপাসের যত আর্টিকেল আছে, স্কোপাস ওয়েবসাইটে যে 48,000 আর্টিকেল আছে, এই 48,000 আর্টিকেল সাবজেক্ট ভেদে চারটা ক্যাটাগরিতে বিভক্ত। সাবজেক্ট ভেদে চারটা ক্যাটাগরিতে বিভক্ত। এই চারটা ক্যাটাগরি হচ্ছে Q1 Q2 Q3 Q4। যেমন ধরুন আপনি দেখলেন কেউ একজন স্ট্যাটাস দিছে যে হ্যাঁ আমি একটা আর্টিকেল পাবলিশ করছি যেটা ফুড সায়েন্সের Q3 জার্নাল বা ফুড সায়েন্সের Q1 জার্নাল। তো ফুড সায়েন্সের Q1 মানে, মানে ফুড সায়েন্স রিলেটেড যত জার্নাল আছে, এটা হলো সেরা 25%, মানে ভালো জার্নালের মধ্যে সেরা 25% জার্নালের মধ্যে এই জার্নালটা আছে। আমার কথা বুঝছেন? মানে Q1 জার্নাল মানে, যেমন ধরেন আপনার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে হিউম্যানিটিজ এর Q1 জার্নালে, মানে হিউম্যানিটিজ এর যত জার্নাল আছে সেরা 25% জার্নালে আছে আপনার জার্নালটা, এটাকে বলে Q1। এবং বলতে পারেন ভাই এটা কেমনে বুঝবো? বুঝবেন বুঝবেন, এই যে স্কোপাসে গিয়ে সাবজেক্ট ক্যাটাগরিতে যাবেন। মনে করেন আপনি জানতে চান যে হিস্ট্রি নামক সাবজেক্টে Q1 জার্নাল কোনগুলা, Q2 জার্নাল কোনগুলো আপনি জানতে চান, তাহলে আপনি এই যে সার্চ করলেন, স্কোপাসে গিয়ে সাবজেক্ট ক্যাটাগরিতে হিস্ট্রি লিখে সার্চ করলেন। এরপর একটু নিচে স্ক্রল করলে দেখবেন লেখা আছে কি ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ফোর্থ কোয়ার্টাইল। এই কোয়ার্টাইল মানে Q1 Q2 Q3 Q4। এখন যদি আমি Q2 তে যাই, Q2 তে গিয়ে এবং নিচে গিয়ে যে লেখা আছে অ্যাপ্লাই, Q2 তে গিয়ে যদি আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন তাহলে সে আমাকে দেখাবে হিস্ট্রি এর Q2 জার্নাল কোনগুলো। যেমন দেখেন হিস্ট্রি এর Q2 জার্নাল, জার্নালের নাম হচ্ছে কালচারাল হিস্ট্রি, এটার সাইট স্কোর হচ্ছে 0.7। জার্নালের নাম হচ্ছে হিস্টোরি অফ রিলিজিয়ন, সাইট স্কোর 0.7। হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে রিসার্চ তুলনামূলক ওয়ার্ল্ড ওয়াইড কম হয়ে বলে এদের কিন্তু জার্নাল গুলার সাইট স্কোর কিন্তু অনেক কম। এটা কম বলে যে খারাপ তা কিন্তু না, কারণ এই বিষয়ে রিসার্চ আর কম, এই জন্য কম। আশা করি আপনারা Q1 Q2 এর হিসাবটা বুঝতে পারছেন। আমরা সবসময় চেষ্টা করবো Q1 বা Q2 তে আর্টিকেল পাবলিশ করতে। যেমন আমার আর্টিকেল গুলো আমি যতটুকু জানি সবগুলো হয় Q1 অথবা Q2, হয়তো একটা Q3 থাকতে পারে, কিন্তু সবগুলো Q1 বা Q2। Q1 বা Q2 একটা আর্টিকেল পাবলিশ করলেই যদি ভালো করে করতে পারেন, আপনার স্কলারশিপের পথটা অনেক সুগম হবে। আমি সবসময় সাজেস্ট করি আমাদের ব্যাচের শিক্ষার্থীদের সবসময় যেন Q1 বা Q2 তে পেপার পাবলিশ করে। যেমন এই যে গত 2 সপ্তাহে আমাদের যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে উইলি হেলথ সায়েন্স রিপোর্ট, এটা কিন্তু Q2 জার্নাল। তারপরে যে গত পরশু একটা আর্টিকেল জমা দিছি কোজেন্ট এডুকেশন জার্নালের নাম, ওটা মেবি Q1 বা Q2। আমরা সবসময় চেষ্টা করি এমন ভাবে শেখাতে যেন আপনারা Q1 এ পাবলিশ করতে পারেন বা মিনিমাম Q2 তে যেন পাবলিশ করতে পারেন। Q1 Q2 Q3 Q4 সবগুলাই ভালো, তবে Q4টা অ্যাভয়েড করাই ভালো। মানে Q4 হচ্ছে ভালোর মধ্যে কম কোয়ালিটি। আশা করি Q1 Q2 বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, একজন প্রশ্ন করছেন ভাই আপনার এই যে এখানে লেখা আছে সাইটেশন 205 মানে কি? তো সাইটেশন 205 মানে কি আশা করি বুঝতে পারছেন। 205 জন, 205টা আর্টিকেলে আমার আর্টিকেল থেকে তথ্য নিছে। আর H ইন্ডেক্স 7 মানে হচ্ছে আমার অন্তত 7টা আর্টিকেল 7বার সাইটেশন পেয়েছে। আবার বলছি, H ইন্ডেক্স 7 মানে আমার অন্তত 7টা আর্টিকেল অন্তত 7বার সাইটেশন করে পাইছে। আর I10 ইন্ডেক্স লেখা আছে 10। I10 ইন্ডেক্স 10 মানে আমার যতগুলো আর্টিকেল আছে এর মধ্যে 6টা আর্টিকেল, মানে সাইটেশনের যে 10 সাইটেশনের মাইল ফলক, 6টা আর্টিকেল 10টা সাইটেশনে করে বেশি বেশি পেয়েছে। যেমন দেখেন আমার এই যে একটা আর্টিকেল 51টা, 40টা, 38টা, এই যে 38টা, 28টা, 18টা, 13টা, তার মানে আমার 6টা আর্টিকেল 10 10-এর বেশি সাইটেশন পাচ্ছে, এটাকে বলে I10 ইন্ডেক্স। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন।
ওকে, স্কোপা স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সের থেকে ডেটা নিয়ে একটা যৌথ ওয়েবসাইট আছে, খুব ভালো। মানে এটা, মানে এরা স্কোপাস থেকে ডেটা নেয়, যাদের আমাদের স্কোপাসে অ্যাক্সেস নেই আমরা এই ওয়েবসাইটটা কাজে লাগাই। এটার নাম হলো সীমাগো। সীমাগো, এই যে সীমাগো লিখে গুগলে সার্চ করলেই পাবেন। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে আছি। সীমাগো ওয়েবসাইটে গিয়ে আপনি যদি জার্নাল র্যাঙ্কিং এ যান, আবার বলছি সীমাগো ওয়েবসাইটে যাবেন, জার্নাল র্যাঙ্কিং এ যাবেন, ওভারঅল র্যাঙ্কিং তো এখানে আছে, কিন্তু অল সাবজেক্ট র্যাঙ্কিং এ গিয়ে দেখেন এখানে এই যে এগ্রিকালচার, আর্টস, মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে যে এরিয়া গুলা, এই যে নার্সিং না, আপনি নার্সিং এর ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট জার্নাল কোনগুলা, আচ্ছা নার্সিং এর বেস্ট জার্নাল কোনগুলা, তো দেখেন এখানে এই যে ডায়াবেটিক কেয়ার, অ্যানুয়াল রিভিউ অফ নিউট্রিশন, ঠিক আছে, তারপর ইন্টারন্যাশনাল জার্নাল অফ নার্সিং স্টাডিজ, এগুলো নার্সিং এর বেস্ট জার্নাল, মানে র্যাঙ্কিংটা পাবেন। এই ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্কিং এর জন্য বেটার। এরা কিন্তু ডেটাটা স্কোপাস বা ওয়েব সায়েন্স থেকে নেয়। মানে দেখেন এরা কিন্তু সাথে সাথে কিন্তু এই যে ইমপ্যাক্ট ফ্যাক্টরটা কিন্তু দেওয়া, এই যে Q1 নাকি Q2 সেটাও কিন্তু দেওয়া আছে। তো আবার আপনি চাইলে এখান থেকে এই যে সাবজেক্ট ভেদেও দেখতে পারবেন, আবার কান্ট্রি ভেদে, মানে কোন কান্ট্রি কোন দেশে সেরা, মানে কোন কান্ট্রি রিসার্চে সেরা, এখানে ওটাও পাবেন। তো আমরা যদি কান্ট্রি র্যাঙ্কিং এ যাই, রিসার্চে কান্ট্রি র্যাঙ্কিং এ গেলে যে এখন একটু ওয়েবসাইটটা স্লো করতেছে, তো কান্ট্রি র্যাঙ্কিং এ গেলে বিভিন্ন দেশের ডেটা পাবেন। যদি গত 25 বছরের দেখেন, ইউএসএ আছে এক নম্বরে রিসার্চ, মানে স্কোপাস ইন্ডেক্স জার্নালে পেপার পাবলিশের সংখ্যা দিয়ে। গত 1 বছরের দেখলে মেবি চায়না আছে 1 নম্বরে, আমি যদি ভুল না করে থাকি। তো বাংলাদেশ আছে সম্ভবত 66 নম্বরে বা 58 নম্বরে এরকম। দেখ, এটা আমাদের আলোচনার বিষয় নয়, আমি বলছি যে এই ওয়েবসাইটটাও দেখতে পারেন। এই ওয়েবসাইটে যে কোনো জার্নালের নাম লিখে সার্চ করলে সেটা যদি স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সে থাকে তাহলে আপনাকে দেখাবে, ঠিক আছে। তো প্রাসঙ্গিক কথায় কথায় অনেক কথা হলো, আমরা আজকে আর বেশি ডেপথে না যাই। যেটা বললাম যে একটা আর্টিকেল ভালো কিনা বা একটা জার্নাল ভালো কিনা, এটা নানান ফ্যাক্টরের উপর নির্ভর করে, তার মধ্যে কিছু ফ্যাক্টর আমি এখানে দেখালাম। আচ্ছা, লাস্ট একজন প্রশ্ন করছেন যে ভাই আপনার এখানে গুগল স্কলারে আর্টিকেলের নামের পাশে Q1 Q2 দেখায়, আর আমাদের এখানে কেন দেখায় না? উত্তর হচ্ছে যে এটা একটা টুলস দিয়ে এটা করা যায়। এই টুলস এর নাম হলো এক্স সাইটেশন। আবারও বলছি, টুলস এর নাম হলো এক্স সাইটেশন। আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে ঢুকে এক্স সাইটেশন লিখে গুগলে সার্চ করবেন, এক্স সাইটেশন এই শব্দটা লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে আপনাদেরকে ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে যাবে। মানে এটা ব্রাউজারের সাথে একটা এক্সটেনশন, এটা দরকার নাই, কিন্তু আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি নেন। যেমন আমরা গুগল স্কলার যখন ইউজ করি তখন তো এখানে ভালো মন্দ অনেক আর্টিকেল আসে। তো এই টুলসটা থাকলে আমরা ইজিলি বুঝতে পারি যে কোনটা ভালো, কোনটা Q1 কোনটা Q2। তো এক্স এডিশনে যাবেন, যাওয়ার পর এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার ব্রাউজারে এখানে অ্যাড হয়ে গেছে। আর যদি অ্যাড না হয় তাহলে এই সাদাটাকে নীল বানিয়ে দিবেন, এই যে এক্স এডিশনটাকে এই যে ব্রাউজারের সাথে নিয়ে আসবে, এই যে দেখছেন এক্স এডিশনের চিহ্ন। তো এটা একটা থার্ড পার্টি টুলস। যদিও এদের টুলস এর রিপোর্ট সবসময় 100% অ্যাকুরেট না হতে পারে, কিন্তু অলমোস্ট অ্যাকুরেট। মানে 100টাতে সে হয়তো একটা ভুল করতে পারে, অলমোস্ট অ্যাকুরেট। এটা থাকলে সুবিধা কি, গুগল স্কলারে যখন আমরা কোনো কিছু সার্চ করব তখন আর্টিকেলের নামের সাথে Q1 Q2 এগুলা দেখা যায়, ঠিক আছে। কিন্তু এটা না হলেও কোনো সমস্যা নাই। ক্লাসে ক্লাসে দুটুকু, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে 30 মিনিট বা 25 মিনিট। আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তো দেখুন আজকে আমাদের প্রথম ক্লাস গেল। এই প্রথম সেশনে আমরা চেষ্টা করছি যে খুব বেসিক বিষয়গুলো, মানে কোথায় আর্টিকেল খুঁজবো, কিভাবে খুঁজবো, বা ভালো আর্টিকেলের বৈশিষ্ট্যগুলোকে, এগুলা বেসিক বিষয়গুলো দেওয়ার চেষ্টা করেছি। এগুলো অনেকে আপনারা জানতেন, এখানে যারা সিনিয়র ক্লাস করছেন আমার জানা আপনারা এগুলো অনেকে জানতেন। জুনিয়র যারা, আমি সবসময় বলি যে আমাদের কোর্সে বিগিনাররা বেশি উপকৃত হবে। আমরা ধরে ধরে প্রত্যেকটা ক্লাসে এইভাবে দেখাবো। যেমন আজকে তো ভালো আর্টিকেল চিনালাম, আগামী ক্লাসে শেখাবো ভুয়া এবং নর্মাল আর্টিকেল, এবং আর্টিকেল গুলো অ্যাক্সেস পাবেন কিভাবে। এই প্রথম 2টা ক্লাস আমাদের খুব বেসিক। এরপরে ক্লাস আমরা রেফারেন্সিং থেকে শুরু করে যাবতীয় আস্তে আস্তে সামনে আগাবো। তো এখন আমি কিছু চ্যাট বক্স থেকে প্রশ্ন নেই, এরপর যারা হ্যান্ড রেজ করেছেন আপনাদের প্রশ্নগুলো নেব। আহ একজন বলছেন যে কিভাবে দেখবো এটা Q1 নাকি Q2? হ্যাঁ, আপনি সার্চ করলেই দেখবেন। যিনি প্রশ্ন করছেন, আহ, আপনি এই টাইটেলে কোনটা Q1 Q2 আমি তো দেখালাম ক্লাসে। সাইটেশনটা একটু বুঝেন, একজন বললেন সাইটেশন মানে আপনি, মানে কোন একটা আর্টিকেলের সাইটেশন 10, মানে ওই আর্টিকেল থেকে 10টা গবেষণায় তথ্য নেওয়া হয়েছে, এটাকে বলে সাইটেশন, ঠিক আছে। একজন বললেন যে কিভাবে সাইটেশন করতে হয় মেইন আর্টিকেলে, লেকচার নাম্বার 3-এ পাবেন। তানজিন প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছেন যে সিঙ্গেল অথর পাবলিকেশন বেটার নাকি মাল্টিপল অথর বেটার? সিঙ্গেল অথর তো বেটার, কিন্তু মাল্টিপল অথর হলে কোনো সমস্যা নেই, এবং সিঙ্গেল অথর পেপার খুব কমই। একজন বলছেন Q1 Q2 কি?
অলরেডি বলেছি। এখন বলছেন গুগল স্কলার অ্যাকাউন্ট ওপেন করবেন কিভাবে, অ্যাকাউন্ট ওপেন না করলে সমস্যা নাই, করতে চাইলে করতে পারেন। কিউ3 কিউ4 কি সাইট করা উচিত? হ্যাঁ, অবশ্যই করা উচিত। কিউ3 কিউ4ও কিন্তু স্কোপাস ইন্ডেক্স, ফলে কোনো সমস্যা নাই। কিউ1 জার্নালে পাবলিশ করার রিকোয়ারমেন্ট কি একজন প্রশ্ন করছেন, আলাদা কোনো রিকোয়ারমেন্ট নাই। জার্নালে গেলে দেখবেন কি রিকোয়ারমেন্ট। একজন বলছেন সাইটে সাইটে স্কোর 1 হলে ভালো নাকি 5 হলে ভালো? অবশ্যই সাইটে সাইটে স্কোর যত বেশি হবে তত ভালো। একজন বলছেন স্কোরের বেঞ্চ মার্ক গুলো কিভাবে ডিসাইড করবো? এটা কোনো আসলে বেঞ্চ মার্ক নাই, এটা আসলে এক এক ব্যাকগ্রাউন্ড। যেমন এখানে ইঞ্জিনিয়ারিং এর দেখবেন বেশিরভাগ জার্নালেরই ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি, আবার আমরা দেখলাম যে হিস্ট্রি গুলার কম। তো এটা আসলে এভাবে বেঞ্চ মার্ক নাই, এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। ফুড সায়েন্স রিলেটেড বেস্ট আর্টিকেল কোনটা, এটা ভালো প্রশ্ন হয়নি। ফুড সায়েন্স রিলেটেড ভালো জার্নাল কোনটা হতো, এটা ভালো প্রশ্ন হতো। বিজনেস রিলেটেড ইয়েগুলা কি, ওকে, এগুলাও মানে আমার মনে হয় না খুব দরকার আছে এখন। এনভায়রনমেন্ট রিলেটেড দেখান, যেভাবে দেখাইছি সব সাবজেক্ট দিয়েই দেখতে পারবেন। একদম বলছেন ত্রিপলি দেখানো যাবে, আপনি নিজেই পারবেন। ওকে, আমরা প্রশ্নগুলো কভার করার চেষ্টা করেছি। আহ, একজন ভালো প্রশ্ন করছেন যে কেউ যদি কারো থেকে তথ্য নেয়, এটা গুগল স্কলার বুঝে কিভাবে? হ্যাঁ, তথ্য নিলে আমরা একটা সুনির্দিষ্ট নিয়ম মেনটেন করে নেই, ফলে অটোমেটিক রেফারেন্সটা আপডেট হয়ে যায়। ঠিক আছে। ওকে, আর প্রশ্ন, কনফারেন্স পেপারের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত? কনফারেন্স পেপারের ক্ষেত্রে দেখবেন আপনারা যে মানে এটার পাবলিশার কারা বা এটা অর্গানাইজার কারা, তাইলে বুঝতে পারবেন এটার ক্রেডিবিলিটি কেমন। অনেকগুলো সফটওয়্যারের কাজ শেখাবেন, সার্টিফিকেট কি দেবেন? হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে। একজন প্রশ্ন করছেন কিভাবে টাইটেল সিলেক্ট করবো, টাইটেলের ক্লাস আছে। ইসমাইল প্রশ্ন করছেন টপিক কিভাবে সিলেক্ট করবো, টপিকের ক্লাস। দেখুন, আজকে প্রথম ক্লাস, আমাদের প্রত্যেকটা ব্যাচে আমরা জানি যে প্রথম ক্লাসে ওভারঅল প্রশ্ন আসবে, মানে সব ক্লাসের প্রশ্ন। দেখুন আমাদের এই যে রেফারেন্সিং নিয়ে লেকচার নাম্বার 3 4, রেফারেন্সিং এর সব ইস্যু সলভ হয়ে যাবে। প্লেজারিজম প্যারাফ্রেজিং লেকচার নাম্বার 5। তারপর দেখেন এই যে রিসার্চ গ্যাপ, রিসার্চ টাইটেল লেকচার নাম্বার 6। মানে ক্লাস বাই ক্লাস বিষয়গুলো আপনারা পেতেই থাকবেন। ঠিক আছে। এই যে নিরুপম চৌধুরী প্রশ্ন করছেন রেফারেন্সিং কিভাবে করবো, আমরা কিন্তু লেকচার নাম্বার 3 4 এটা শেখাবো। একজন বলছেন এই কোর্স করে কি টাকা ইনকাম করা যায়? আসলে এই কোর্সটা করে টাকা ইনকাম করা খুব কঠিন, কিন্তু কোর্সে যেগুলো শিখবেন সেটা আপনার ক্যারিয়ারে কাজে লাগবে, বা ডেটা অ্যানালিস্ট হিসেবে অত কাজ করার একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু এটা গ্যারান্টি তো দেওয়া যায় না, কাজ তো কম। অনেক ক্যাপাবল লোকও বসে আছে, কাজ পাচ্ছে না। ওকে, আমরা শুধু আজকের ক্লাস ক্লাস রিলেটেড প্রশ্ন করি। দেখুন অনেকে প্রশ্ন করতেছেন স্কলারশিপ রিলেটেড, অনেকে অন্য বিষয়, কিন্তু আমরা যদি আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করি কেমন? পাস্ট পেপার কিরকম জার্নালে প্রকাশ করা হয়েছে এরকম প্রশ্ন করছেন, অবশ্যই কিউ1 বা কিউ2 তে করেন, বা কিউ3 সর্বোচ্চ। ওকে, তো যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করি আপনারা যে ফেসবুক চ্যাট গ্রুপে আছেন, সেই চ্যাট গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবেন। পাশাপাশি হচ্ছে যে ক্লাসগুলো লাইভ করার চেষ্টা করবেন, মিস হলে ভিডিও দেখবেন। ভিডিও কালকে সকালের আগে পেয়ে যাবেন। প্রথম 2টা ক্লাস আমরা এমনিতেও ফ্রিতে ইউটিউবে দিয়ে দিই, পরে আর কি আস্তে আস্তে রেস্ট্রিকশনে নিয়ে আসি। ওকে, এবার যারা হ্যান্ড রেজ করছেন তাদের কাছে যাই। একলা বলছেন যে ইন্ডিয়ান জার্নাল কি বেশিরভাগ ফেক? এভাবে তো আসলে বলা যায় না কোনো দেশ ধরে, কিন্তু দুনিয়ার ফেক জার্নাল গুলোর মধ্যে ইন্ডিয়ান জার্নালই বেশি। এখন বলছেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই, এটার জন্য রিসার্চ কতটুকু সহায়ক? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। ওকে, একজন বলছেন সার্টিফিকেটের মান কেমন? আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন পেয়েছি। অন্যান্য অনলাইন কোর্সের সার্টিফিকেটের মান যেমন, আমাদেরটার মানও তেমন। কিন্তু আমাদের একটা কিউআর কোড কোড থাকবে, মানে আপনার রিক্রুটার চাইলে সেটা ভেরিফাই করতে পারবে, আমাদের ওয়েবসাইটের সাথে লিংক থাকবে। অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যিনি প্রশ্ন করেছেন। ওকে, অ্যাসাইনমেন্টের সব ডিটেলস আসতে পারবেন। একজন বলছেন কি কি টুল শেখাবেন, কোর্স আউটলাইনে দেওয়া আছে কি কি টুল শিখবেন। 4টা সফটওয়্যার শেখা হবে। ওকে, লাভিবা প্রশ্ন করছেন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আমরা এবার কিছু যারা হ্যান্ড রেজ করছেন প্রশ্নগুলো নিয়ে আবারও বলছি, যেই প্রশ্নটা আজকের ক্লাস রিলেটেড সেই প্রশ্নটাই করবেন। না, আজকের ক্লাস যদি প্রশ্ন করেন ভাই পেপার পাবলিশ করবো কিভাবে, রেফারেন্সিং সফটওয়্যার ইউজ করবো কিভাবে, টাইটেল সিলেক্ট করবো কিভাবে, সেটা কিন্তু আজকের ক্লাসে জবাব দেওয়া পসিবল না, বা সুন্দর হবে না, অনেকে বিরক্ত লাগবে। শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন এখানে করুন, আর এর বাইরে যে কোনো প্রশ্ন থাকতে পারে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে আমার আইডি পাবেন, আমার নাম্বারের শেষ হলো 24। ঠিক আছে, শেষে যে 24 ওটাই আমার নাম্বার। ওকে, এস হোসাইন হাত তুলেছেন, আনোয়ার হোসাইন আপনি হাত তুলছেন, যারা অলরেডি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন হাত নামিয়ে ফেলুন। হামজা আপনি হাত তুলছেন, আমি একজন একজন করে আনমিউট করছি, আপনারা আগে বলুন। জি, যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। সেরেনা সেরেনা
তাজমিন, সরি আমি নামটা উচ্চারণ একটু ভুল করেছি, সেরেনা তাজমিন, আপনিও হাত তুলছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। ইশতিয়াক, আপনিও হাত তুলছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। জি, আমি ইশতিয়াক বলছিলাম। জি, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ক্লিয়ার, প্রশ্ন করুন। তো, জি হ্যাঁ, আপনার ক্লাসটা খুবই ভালো ছিল। খুব থ্যাংক ইউ ভাই। ইনফরমেটিভ ছিল। থ্যাংক ইউ ফর দ্যাট, ফার্স্ট অফ অল। আমার একটা ছিল যে এখানে তো আমার জয়েন করার অন্যতম একটা কারণ ছিল, আমি একটা রিসার্চ কমিউনিটির পার্ট হতে যাচ্ছি। তো যেন ফিউচার রিসার্চেও আমি এই কমিউনিটি কারোর সাথে কোলাবোরেট করতে পারি বা হেল্প নিতে পারি বা আমরা ডিসকাস করতে পারি। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখলাম আমরা কোনো কমেন্ট করতে পারছি না বা ডিসকাস করতে পারছি না। তো হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলছি, একটু ওই ব্যাপারে একটু আমি জানতে বলছি, চাচ্ছিলাম। আপনি ভালো ইস্যু রেজ করেছেন। আমরা লেকচার নাম্বার 12 শেষ হলে সাবজেক্ট বেস চ্যাট গ্রুপ আলাদা করে খুলে দেব। এখন প্রাথমিক ভাবে যে আমাদের যে চ্যাট গ্রুপ গুলো আছে ওখানে আপনারা চ্যাট করতে পারলে ভালো হতো, কিন্তু সত্য কথা হলো কি, কোয়ালিটিফুল প্রশ্ন খুব কমই আসে, মানে হাই হ্যালো বেশি আসে। ধরুন কেউ একজন চ্যাট গ্রুপে বললো আসসালামু আলাইকুম, আরো তিনজন সালামের জবাব দিলেন, এতে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ গুলো আড়ালে পড়ে যায়। তো আমরা এই জন্য প্রথম 12টা ক্লাস স্মুথলি শিখতেই থাকি। 12তম ক্লাসের পরে সাবজেক্ট বেস হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপটা উন্মুক্ত করে দেওয়া হয়, তখন সবাই কোলাবোরেট করে, নিজেদের মধ্যে চ্যাট করে। আর প্রাথমিক অবস্থায় আমাদের ফেসবুক চ্যাট গ্রুপে চ্যাট করা নিষেধ, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট করতে পারবেন। কিন্তু চ্যাট যেন ফ্রুটফুল চ্যাট হয়, যেমন আজকে ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখলেন সেটা এখানে উল্লেখ করলেন, বা কেউ ক্লাস নোট নিছেন, নোটটা ওখানে দিয়ে দিয়ে দিলেন। এগুলো হচ্ছে একটা চ্যাট গ্রুপের জন্য মানে গুরুত্বপূর্ণ, চ্যাট গ্রুপটা এঙ্গেজ থাকে, যারা থাকে তারা শিখতে পারে। তবে এখন দেখা যায় অনেকে বলবেন যে আমি হিস্ট্রি কারা কারা আছেন, একটা চ্যাট চ্যাট করলেন, এখন দেখা যায় হিস্ট্রি হয়তো আসেনি মাত্র তিনজন, বা ত্রিপদীর আছে এমন চারজন। তো এই টেক্সট গুলো আসলে খুব লাভ হয় না, এই জন্য আমরা প্রথম দিকে বলি যে প্রাথমিক ভাবে চ্যাট গ্রুপে টেক্সট না করাই ভালো। কিছু ক্লাস শেষ হলে যখন আপনি এনভায়রনমেন্টটা বুঝে যাবেন তখন আপনিই বুঝবেন কি কি প্রশ্ন করতে হবে। যেমন আজকে ক্লাসে কিন্তু সব টপিক রিলেটেড প্রশ্ন আসছে, ঠিক তেমনি চ্যাট গ্রুপ গুলো আমরা প্রাথমিকভাবে একটু রেস্ট্রিক্টেড করে দেই। এটা মূলত অ্যারেঞ্জমেন্টটা যেন ভালো হয়। কিন্তু ধরুন আমাদের যেটা প্রথম ব্যাচের চ্যাট গ্রুপ সেটাও কিন্তু এখন ওপেন, সবগুলা ব্যাচ শেষ হলে চ্যাট গ্রুপ গুলো ওপেন করে দেওয়া হয়, সাবজেক্ট বেস চ্যাট গ্রুপ আছে। মানে আমরা প্রাথমিকভাবে অ্যারেঞ্জমেন্টটা যেন সুন্দর থাকে, যেহেতু আমাদের বড় গ্রুপ, বড় অ্যারেঞ্জমেন্ট, প্রাথমিকভাবে একটু রেস্ট্রিকশন আর কি। ভাইয়া বুঝতে পারছেন? ইয়েস ভাই, আমি বুঝতে পেরেছি এবং থ্যাংক ইউ। শেরেনাথ আজমিন হাত তুলেছেন, আপনি প্রশ্ন করুন, আপনি আনমিউট আছেন, বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, পাবলিশারের পাবলিশার জার্নাল আর আর্টিকেলের মধ্যে একটু কনফিউশন ছিল। জি, জার্নালটা কি কালেকশন অফ আর্টিকেল, এটা এরকম? রাইট, মানে আর্টিকেল প্রকাশ হয় জার্নালে, আর জার্নাল গুলো সাধারণত পাবলিশারের অধীনে থাকে। আচ্ছা, আচ্ছা। আর কিউ ওয়ান কি, এটা একটু আরেকবার ক্লিয়ার করা যাবে ছোট্ট এক করে? কথায় বললে ভালো জার্নাল গুলোকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেরা 25% হচ্ছে Q1, এরপরে 25% Q2, এরকম। বুঝতে পেরেছেন? ওকে। হাত তুলেছেন রাজেশ চক্রবর্তী, হাত তুলেছেন, যারা হাত তুলেছেন আমি আনমিউট করে দিচ্ছি, একজন হাত তুলেছেন জাহিদুর রাফি, তামান্না। হ্যাঁ ভাই, আমি রাজেশ বলছিলাম। জি, হ্যালো। জি, শিওর শিওর। হ্যাঁ আমি, হ্যাঁ না আমি আসলে ব্যাচেলার করেছি অনেক আগে, প্রায় 18 ইয়ার্স ব্যাক। তো এখন আসলে প্ল্যান করছিলাম আসলে মাস্টার্স বা রিসার্চ বা এই ধরনের কোনো প্রোগ্রামে ট্রাই করার জন্য আর কি, ইনফ্যাক্ট দেশের বাইরে। জি, সো ইন দ্যাট কেস ভাই হচ্ছে ওই রিসার্চের টপিক সিলেক্ট করে আমি আইটি ব্যাকগ্রাউন্ডেরই, তো কিভাবে আসলে প্রসিড করব, তো না ভাইয়া, সেই ব্যাপারটা একটা নিয়ে জিনিস আসলে। ব্যাপারটা বুঝুন, আপনারা তো কোর্সে যুক্ত হয়েছেন এগুলো শেখার জন্যই, তাই না? আচ্ছা আচ্ছা। মানে আমাদের তো এগুলা ক্লাস বাই না ক্লাস আমার ক্লাস না। আমার আন্ডারস্ট্যান্ডিংটা মানে ছিল যে এইটা যারা অলরেডি রিসার্চ করছে কিভাবে স্টার্ট করবে রিসার্চ, যারা অলরেডি হুম, রিসার্চে এটা, এনরোল তাদের জন্য কিনা, মানে এটা নিয়ে হ্যাঁ আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আর একদম, কি। আপনি বিগিনার হলে কোনো সমস্যা না। আমাদের কিন্তু লেকচার নাম্বার 6 থেকে আমরা একদম পুরো একটা আর্টিকেল যেভাবে থাকে টাইটেল থেকে ধরে ক্লাস করা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া, আমি আমি কি জাহাদুর জিজ্ঞেস রাফি করতে পারি? বলতেছি। জাহিদুর রাফি আগে বলুন, দেন। আচ্ছা, একটা ছিল না, বলেন সার্চ পাওয়ার, যেটা হচ্ছে এন্ড অর গেট গুলা, যে একটা কিছু একটা কথা বলছিলেন, ওইটা বুঝি নাই। আর আরেকটা একটা জিনিস আছে যে সিটেশন, যে এটা বলছিলেন না, সিটেশন ডিভাইড করা, যে হুম হুম। কাউন্টেশন কেমনে করে, ওইটা আমি, এই দুইটা পার্ট আমি বুঝি নাই, যদি আচ্ছা, আমি এক বলতেন। কথায়, রাইট, ভালো প্রশ্ন করেছেন। প্রথমটা হচ্ছে যে কি যেন বললেন ভাইয়া?
এইখানে প্রথমটা ছিল যে এন্ড ওর, ও যে আচ্ছা একটা আচ্ছা আচ্ছা। আপনি গেটের মতো সোজা সোজা ইউজ কথায় করছেন। বললে, সোজা কথায় বললে আমরা যখন এন্ড কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ধরেন আমি ক এবং খ, ক এন্ড খ লিখে সার্চ সার্চ করলাম, সে এমন আর্টিকেল দেখাবে যেখানে ক এবং খ উভয় আছে। আর অর দিয়ে সার্চ করলে কোনো আর্টিকেলে ক পেলেও সেটা দেখাবে, কোনো আর্টিকেলে খ পেলেও সেটা দেখাবে। মানে এন্ড দিয়ে সার্চ করলে টু দা পয়েন্টে আর্টিকেল দেখায়, এক কথা যদি বলি। 2 নম্বর প্রশ্ন করেছেন ইম্প্যাক্ট ফ্যাক্টরের হিসাবটা, ওটা আপনি একটু ভিডিও টেনে দেখলেই বুঝবেন। এটা আমি বলতে গেলে আমার আবার সময় লেগে যাবে, ভিডিও টেনে দেখলে ইজিলি বুঝবেন, এটা আচ্ছা। ইজি। মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো 2 বছরে জার্নালটা গড়ে কত সাইটেশন পাইছে, আর সাইট স্কোর হলো 3 বছরে গড়ে কত সাইটেশন পাইছে সেটা। ওকে, আরেকজন বলতে চাইছিলেন, বলুন। আমার একটা প্রশ্ন হ্যালো। ছিল। আমি মনে হয় আগে ভাইয়া বলুন, তারপর আপু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তো জি। তো আমি আমার যদি মাদ্রাসার বিষয় রিলেটেড কোরআন শরীফ হাদিস শরীফ বা অন্যান্য বিষয় নিয়ে যদি রিসার্চ করতে চাই, তাহলে আমি সেক্ষেত্রে আপনার এই কোর্স থেকে কতটুকু বেনিফিশিয়াল হতে পারবো? কিন্তু মানে আমার ধারণা যে আমাদের কোর্স থেকে আপনার হয়তো বেনিফিটের মাত্রাটা একটু কমই হবে, যেহেতু ইসলামিক লাইনের রিসার্চ, আরবি এখানে অনেক সংশ্লিষ্ট, আমরা হয়তো অতটুকু কভার করতে পারবো না। আপনি ক্লাসগুলো করে দেখেন, এই 2-3টা ক্লাস যদি মনে হয় ভালো, তা তো আসেন, নাইলে তো লিভ নিতে পারবেন। মানে আমার ধারণা আপনার সাথে অনেকটাই মিলবে না, এটা আমার নিজস্ব মূল্যায়ন আর কি। এবার বাকিটা আপনার উপর। ওকে আপু বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি। জি আপু বলুন। আচ্ছা, আমার কোশ্চেন ছিল একটু রেফারেন্সিং নিয়ে। আপু আমি রেফারেন্স যখন নিয়ে কোনো লেকচার একটা নাম্বার 3 এবং 4-এ এত ডিটেলস কথা আচ্ছা, হবে। আমি ছোট করে একটা কোশ্চেন করবো শুধু, যে আমি যদি কোনো আর্টিকেল ইউজ করি, তো রেফারেন্সের যে সালটা থাকবে ওটা যদি বাই মিস্টেকলি চেঞ্জ হয়, যে প্রবলেম হবে কি? কোন একটা আর্টিকেল তো জন্ম একবারই হয়, বারবার হওয়ার সুযোগ নাই তো, মানে না না না, আমার কথাটা বুঝে না ভাইয়া। লাইক 2020-এ করা হয়েছে, এখন বাই বাই মিস্টেক ওটা 2022 হয়ে লেখা হয়ে মানে গেছে। লিখেও, আচ্ছা আচ্ছা বা বুঝছি। আপু রেফারেন্সিং কিন্তু আচ্ছা, মানে ভালো জার্নাল গুলো যখন একটা আর্টিকেল অ্যাকসেপ্ট করে, এরপর প্রোডাকশন টিম কিন্তু সবগুলো রেফারেন্সিং চেক করে। তার মানে ভালো চেক করে। জার্নালে ওকে, থ্যাংক ইউ। ভুল আই ভুল গট আই গট ইট ভাইয়া। ভালো জার্নালে ভুল সাল অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা খুব কম, যদি না জার্নালে চেকিং এর কারণে সেটা না চোখে পড়ে। কিন্তু এটা অবশ্যই আপনার কেয়ারফুল থাকতে হবে। কিন্তু ভালো জার্নাল গুলোর প্রোডাকশন টিম ফাইনালি চেক করে। বুঝতে বুঝতে পারছেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। তারপর তৌফি আপনি হাত তুলছেন, আতিক আপনি হাত তুলছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। যারা উত্তর পেয়েছেন হাত নামিয়ে ফেলুন, শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, বাকি প্রশ্ন হোয়াটসঅ্যাপে করতে পারবেন। আহ আকাশ লিনা আপনি হাত তুলেছেন, তাওহিদুল আইফোন আপনি হাত তুলছেন। ওকে, যারা হাত তুলছেন দ্রুত প্রশ্ন করুন বা হাত নামিয়ে ফেলুন যদি প্রশ্ন উত্তর পেয়ে যান। আচ্ছা ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন ছিল। জি। কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন কি হোয়াটসঅ্যাপ গ্রুপেই করব হ্যালো, নাকি আসসালামু না না, আলাইকুম। হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আমাকে ইনবক্সে করবেন। কোর্স ইনবক্সে, রিলেটেড। মেসেঞ্জারে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপে আমাকে ইনবক্সে। আচ্ছা ঠিক ওকে। আছে। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, বলুন প্লিজ। স্যার, আর একটু কাইন্ডলি একটু যদি বলেন সাইটেশনটা, দ্যাট মিন্স আপনি একটা আর্টিকেল প্রকাশ করেছেন, এখন আপনার আর্টিকেলটা কতজন রাইট, অনুসরণ করে, রাইট করেছে, রাইট। লিটারেচার রিভিউ হিসেবে কতজন অনুসরণ রাইট। করে আরেকটা আর্টিকেল তৈরি করেছে, জি, দিস ইজ সাইটেশন। এটা সাইটেশন, রাইট। তবে ওই আর্টিকেল গুলো কিন্তু পাবলিশ হওয়া লাগবে, পাবলিশ না হলে কিন্তু হবে না। জি, মানে মানে আর্টিকেলস দ্যাট আর পাবলিশড। রাইট রাইট। আচ্ছা। ওকে। জি স্যার, জি। হ্যালো। আর স্যার, জি, আমাদের তো স্যার, আমি লিটারেচার ব্যাকগ্রাউন্ডের, ইংলিশ জি জি। ল্যাঙ্গুয়েজের, স্যার আমারটা তো আমার মানে কাজে লাগবে ইনশাল্লাহ, লাগবে আশা লাগবে। করতেছি। হুম হুম। ওকে আপু বলুন। আচ্ছা স্যার, আরেকটা আরেকটা জিনিস ফাইনালি শেষ করি। সেটা হচ্ছে আপনি বলেছিলেন ওই 2 বছরের যত 2 বছরের জার্নালে যতটা সাইটেশন, হুম হুম। সেটাতে Q1। না, Q1 না, সেটা ইম্প্যাক্ট ফ্যাক্টর। জি স্যার। ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইম্প্যাক্ট ফ্যাক্টর মানে দুই ও, বছর এটা ইম্প্যাক্ট গড়ে যত। ফ্যাক্টর। হ্যাঁ, আর সাইটে সাইটে করে হিসাব করে 3 বছরে, এটা আমাদের বের করা লাগবে না, এটা জার্নাল বের করবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক ওকে, আছে এবার স্যার। আপু বলুন। হ্যালো, আমি মনি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো। ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা। জি।
কোর্স আউটলাইনে যে একটা ফার্স্ট শিট দেওয়া হয়েছিল, সেটাতে টপিকের সাথে ডেট ওয়াইজ আপনার এখানে আপনি যেটা শেয়ার করছিলেন দেখলাম, দিয়ে কিন্তু দেবো দিয়ে দেবো, আমাদের কাছে যেটা এটা আছে দিয়ে মানে দেবো। আমার কাছে ওইটার মধ্যে এটা আপু মাত্র ডেট নাই। গতকালকে আপডেট করেছি, বুঝতে পারছেন? এটা প্রথম লেকচারের ও সাথে আচ্ছা আচ্ছা, মানে ডেটটা থাকলে সুবিধা হয় এটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা ডেট বলার থাকলে জন্য। যেমন আপনি ঠিক আছে, ভ্যাকেশন গুলা বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই। হুম। জি তারপর স্যার, এটা আমরা পেজটা স্যার পাবো কবে, তাহলে এটা আমরা পাবো কেমনে স্যার কালকে এটা? সকালের আগেই পাবেন। জি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি আপনারা চ্যাট গ্রুপ গুলোতে নজর নজর রাখবেন, আমরা রেগুলার মেইল জি করবো, স্যার। তবে প্রথম দিকে চ্যাট গ্রুপে দেবো আর কি। জি সাকিব থ্যাংক হাত ইউ। তুলছেন, প্রশ্ন করুন। কেয়া হাত তুলেছেন। ক্লাসে যে আপনার এই Q1 2 3 4 জি। মানে এটা যে সিলেক্ট করা হয়, এটা মূলত কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে ওনারা সিলেক্ট করেন? না আমরা মানে এটা উনারা সিলেক্ট না, উনারা উনারা যে ক্রাইটেরিয়া সেটা হলো যে ওই যে সাইটেশনের উপর ভিত্তি করে, সাইটেশনের উপর আচ্ছা। ভিত্তি করে সেরা 25 এভাবে করে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ফাহমিদা বৃষ্টি আর আর যারা হাত তুলছেন আমি আনমিউট করছি যাদেরকে, তাদের মধ্যে থেকে বলুন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি কেয়া বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম ওভারঅল যে স্টুডেন্ট অবস্থায় আমরা যখন কোন একটা পেপার পাবলিশ করতে চাই, সিঙ্গেল অথারে কি কোনো স্টুডেন্ট পাবলিশ করতে পারে? এটা কি মানে সম্ভব কিনা? বিষয়টা হলো কি, যেমন ধরেন আপনি একা একা মানে লন্ডন যেতে পারবেন পারবেন কিনা, উত্তর হচ্ছে পারবেন তো। কিন্তু কথা হলো আমরা কি একা একা যাই? যাই না, ওর সাথে গার্ডিয়ান যায়, কারণ গার্ডিয়ান থাকলে আমি বিষয়গুলো তো চিনবো। বা আমরা ছোটবেলায় একা একা ঢাকায় আসি না, কারণ কেউ একজন আমাদেরকে পথ দেখানো লাগে। তো রিসার্চের ক্ষেত্রেও প্রথম প্রথম আর্টিকেলটা সাধারণত কো অথরশিপ হিসাবে হয়। মানে রিসার্চের তো ধরেন অনেক কাজ, তাহলে আপনি যদি সব কাজ নিজে জানেন সেক্ষেত্রে আপনি একা পাবলিশ করতে পারবেন। তবে হ্যাঁ, প্রথম দিকে কিন্তু আমাদের অন্যদের হেল্প লাগে, টিচারদের বা সিনিয়রদের। আমার কথা বুঝছেন? আপনি নিজে জি ভাই, আমি বুঝতে নিজে পেরেছি। করলে মানে এটা আমার জার্নালের সমস্যা নেই, কিন্তু সাধারণত প্রথম দিকে একা পাবলিশ করা অনেক কঠিন। বুঝতে পেরেছি ভাই, এটা তো একটা জটিল প্রসেস বা শেখার বিষয় জি আছে। জি। আমি আসলে বেসিক্যালি জানতে চাচ্ছিলাম যে অনেক সময় অ্যাফিলিয়েশনের একটা বিষয় থাকে, যে একজন প্রফেসর না তার না, পেপারটার এক ক্রেডিবিলিটি কথা যদি হয়তো বা বলি, একটু এক বেশি। কথা যদি বলি, দুনিয়ার বেশিরভাগ ভালো জার্নাল ব্লাইন্ড রিভিউ করে। ব্লাইন্ড রিভিউ মানে এই আর্টিকেলটা কি বাংলাদেশ থেকে কেউ লিখছে না হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লিখছে, এটা বোঝার কোনো মানে সুযোগই নেই। যেমন আমি রানিং একটা পেপার রিভিউ করতেছি, আমি কিন্তু জানি না যে এই পেপারটা কারা লিখছে। অর্থাৎ রিভিউ মানে লেখকের নাম পরিচয় গোপন রাখা হয়। বুঝতে পারছেন? ফলে এই আর্টিকেলটা আসলে কি প্রফেসর লিখছে নাকি ক্লাস 9-এর কেউ লিখছে, এটা বোঝার কোনো উপায় নাই যারা পেপার রিভিউ করে তাদের। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ ভাই, ক্লিয়ার হয়েছি। আপনাকেও থ্যাংক ইউ। থ্যাঙ্কস। ওকে, যারা হাত তুলছেন তাদের মধ্যে থেকে বলুন, মিউট করেছি। ওকে, আর কারো প্রশ্ন? ফাহমিদা বৃষ্টি, আপনি হাত তুলেছিলেন, প্রশ্ন কি আছে? হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে যে কোনো ব্যাকগ্রাউন্ডের কেউই যদি এই কোর্সটা কমপ্লিট করে তাহলে সে কি হেল্প পাবে? না, যেমন নাকি সব ব্যাকগ্রাউন্ডের জন্য? যেমন একটু আগে একটা ভাইয়া বললো যে উনি হচ্ছে যে মানে কোরআনিক বিষয়গুলো নিয়ে রিসার্চ করবে, তখন আমি বললাম যে আপনার সাথে অনেকটাই মিলবে না। তো আমাদের জি। কোর্সটা একদম মানে বিগিনিং থেকে ডিজাইন করা, ফলে যে কোনো সাবজেক্টের জন্যই সেটা বেনিফিশিয়ারি হওয়ারই কথা। হ্যাঁ, এখন জি। তবুও মানে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেগুলা, যেমন ধরেন বাংলা। এখন বাংলা নিয়ে যারা গবেষণা করবে, আমরা তো সবকিছু ইংরেজি বেস করাই, বাংলার সাথে এটা হয়তো অতটা মিলবে না। কিন্তু হুম। রিসার্চের হচ্ছে যে এটার কোনো অ্যাডভান্সের কোনো শেষ নাই। এখন আপনারা আরো 2টা ক্লাস করেন, তাহলে আপনি নিজেই হ্যাঁ, দেখবেন আমি আপনার সাথে। আমি হচ্ছে ব্যাচেলার অফ কমপ্লিট করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে। না, আমি আবার বলছি যে আমরা পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে কমেন্ট না করি, বরং আপনারা ক্লাসগুলা করতে থাকেন, আরো 2টো ক্লাস করেন, দেখেন যে আমাদের এরিয়াগুলো মিলে কিনা। তবে প্রত্যেকটা সাবজেক্টেরই অনেক অ্যাডভান্স পার্ট আছে। বুঝতে হুম। পারছেন? মানে প্রত্যেকটা জি। সাবজেক্টেরই মানে রিসার্চের তো কোনো শেষ নাই। ফলে আপনি যেখানেই কোর্স করেন না কেন, আমাদেরটা হোক আর যেটাই হোক, তার নিজ উদ্যোগে অনেক কিছু শেখা লাগবে। মানে এটা একটা লং জার্নি। যেমন ধরেন আজকে ক্লাসটা যে করেছেন সেটা কি আপনার হাতে মিলে নাই? মিলেছে তো। এই জি। হলো একটা বিষয়। বা ক্লাসগুলো থ্যাংক ইউ। করুন, অবজার্ভ করুন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। Okay? আরো যারা হাত তুলছেন প্রশ্ন করুন, অনেকে হাত তুলছেন আছে দেখলাম। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপু আগে বলুন, দেন ভাইয়া বলুন। আচ্ছা, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি আজকে ক্লাসে বলেছেন যে যে কোনো আর্টিকেলের সাইটেশন যত বেশি থাকে সেটার মান তত ভালো, এটা ইন কারণ ওইটা জেনারেলি নিয়ে বলা বেশি যায়, গবেষণা হয়েছে, রাইট? ইন জেনারেলি সেটাকে ভালো বলা যায়।
আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে আর্টিকেলটা লিখবো সেখানে যদি আমি অন্যদের সাইটেশনটা বেশি করি, যে অন্য অনেকগুলা জার্নাল থেকে নিয়ে আমি আমার আর্টিকেলটা লিখছি, তাহলে কি আমার আর্টিকেলের মানের না কোনো না, মান কমবে পরিবর্তন না হবে এই ক্ষেত্রে? আপু, মান কমবে না। আমরা ক্লাস বাই ক্লাস আচ্ছা। গবেষণার পার্ট গুলা শেখাবো। বুঝতে পারছেন? যেমন ধরুন একজন তো প্রশ্ন জি করলো যে জি। আমি যদি চট্টগ্রাম বাসে না গিয়ে হেঁটে হেঁটে যাই তাহলে কি সমস্যা হবে? উত্তর হচ্ছে আপনি হেঁটে চাইলেও যেতে পারবেন না, প্রসেসটা এমন ভাবে ডিজাইন করা আপনার যানবাহন লাগবে। ঠিক তেমনি রিসার্চ আর্টিকেলের কিছু পার্ট আছে, ইন্ট্রোডাকশন নামক একটা পার্ট আছে, লিটারেচার রিভিউ নামক একটা পার্ট আছে। ওই পার্টে আপনি অন্যদের কাছ থেকে জি তথ্য নিতেই হবে, না নিয়ে কোনো উপায় নাই। আবার জি ফাইন্ডিংস জি। পার্টে আপনার নিজের ইনপু ঢুকাইতে হবে। তার মানে এটা আমরা ক্লাস বাই ক্লাস শেখাবো। আপনার রিসার্চ প্রসেসই বলে দেবে, আপনার পথ বলে দেবে। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক তারা ইউ। হাত তুলেছেন, শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। Sure. কোয়েশ্চেনটা হচ্ছে ভাই, আপনি যেখানে যে ওয়েবসাইট গুলো দেখাইছিলেন, গুগল স্কলার থেকে শুরু করে আদার যে ওয়েবসাইট গুলো দেখাইছিলেন, এগুলোতে বেশিরভাগ ইউজ করতে গেলে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। না না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে এক্ষেত্রে না। আমরা প্রথম বলি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগে না। এরপর 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 বলুন। যে গুগল স্কলারে ভাই না না, অ্যাকাউন্ট লাগে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি? অ্যাকাউন্ট লাগে না, না না হলেও পারবেন। ও আচ্ছা, না আমি একবার ট্রাই করছিলাম আর্টিকেল ডাউনলোড করার জন্য, পড়ার জন্য, তখন যদি অ্যাকাউন্ট লাগে চাইছিল। তাহলে একটা অ্যাকাউন্ট খুলে হ্যাঁ, ফেলুন না, সমস্যা কি? হ্যাঁ, এখন হচ্ছে যদি আমাদের যাদের ইনস্টিটিউশনাল ইমেল নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে আপনি একটু অ্যাকাউন্ট ইউটিউবে ক্রিয়েট করতে দেখেন, পারি? বিকল্প পন্থা থাকার কথা। তবে বেশিরভাগ ওয়েবসাইটে অ্যাকাউন্ট লাগে না। বুঝতে পারছেন? ক্লাসে যা দেখালাম দুই একটাতে হ্যাঁ লাগতে হ্যাঁ। পারে, বেশিরভাগ ওয়েবসাইটেই লাগে না। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। একটু ল্যাপটপ দিয়ে একটু ট্রাই করে দেখুন। ওকে, আর কারো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাইয়া। এই দু তিনজন একসাথে, একজন একজন করে বলুন। ভাইয়া, যিনি আগে ভাইয়া বলছেন উনি বলুন। হ্যালো। আতিক ভাই বলুন আগে। হ্যাঁ ভাইয়া, আজকে হচ্ছে ক্লাস হচ্ছে এই যে সাইড সাইড স্কোরের ক্ষেত্রে বললেন হচ্ছে এটা জার্নালের ক্ষেত্রে হয়, আবার ফার্স্টের দিকে বলছিলেন এটা আর্টিকেলের ক্ষেত্রে না না সাইটের না, বাই থেকে এখানে আমি একটা সাইটেশন হচ্ছে আর্টিকেলের, সাইট স্কোর হচ্ছে জার্নালের। বুঝতে বুঝতে পারছেন? এই দুইটার মধ্যে